লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম বলেন তো? যে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্ট যেটা আপনার স্টিম টারবাইন সেটার একটা ওভারভিউ দেখেছিলাম, শুধু মানে ইন্ট্রোডাকশন আর কি, এরকম টাইপ। আজকে আমরা আর একটু ডিটেইলে যাব। আমরা কি কি জেনেছিলাম বলেন, বলতে পারবেন কেউ একটু সামারিটা? আচ্ছা, এই যে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আপনার আহ, মানে অনেক ধরনের পাওয়ার প্ল্যান্টের মধ্যে এর এক পাওয়ার প্ল্যান্টগুলোর একটা পার্ট, এটাকে আপনার কি বলা হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্টও বলা হয়। ঠিক আছে? আমাদের ওয়ার্ল্ডের ধরেন টোটাল পাওয়ার ডিমান্ডের অলমোস্ট হাফ অফ দ্য ডিমান্ড কভার করে হচ্ছে আপনার এই থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো। এর মধ্যে হচ্ছে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে আপনার কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট। আসলে কোল ফায়ার্ড মানে কি বলেন তো? বলেন কেউ একজন, যে আপনার জ্বালানি ফুয়েল হিসেবে কোলটা ইউজ করা হবে। কোলটা ইউজ করা হবে, কিন্তু আমরা কোলটা কি আপনার যেটা জ্বালানি হিসেবে ইউজ করছি কোলটা, সেটা কি আপনার টারবাইনকে ঘোরার কাজে ব্যবহার করা হচ্ছে? নো ম্যাম। না। না ম্যাম। এখানে কিন্তু আমরা দেখেছি বলেন তো যে আমার বেসিক্যালি তিনটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ছিল। একটা হচ্ছে টারবাইন অবশ্যই, আর হচ্ছে কি আপনার বয়লার, আর একটা হচ্ছে আপনার জেনারেটর। আমরা যেহেতু বলছি যে পাওয়ার প্ল্যান্ট, তার মানে অবশ্যই এখানে পাওয়ার জেনারেশন হচ্ছে, সেটা আপনার কি জেনারেটরের সাহায্যে। আর এই জেনারেটরের প্রাইম মুভার হিসেবে কে কাজ করছে? টারবাইনটা। টারবাইনের শ্যাফট জেনারেটরের সাথে কানেক্টেড। আচ্ছা, আর বয়লারটা কি করছে? এখানে আমাদের দেখেন যে পানি এই টিউবের মধ্য দিয়ে ফ্লো করছে, এটাকে আমরা কি করছি, হিট আপ করে স্টিমটা জেনারেট করছি। তাহলে এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের, এটা আমি বেসিকটা বললাম। লাস্ট ক্লাসে আমরা এটা পড়েছি, আরো কিছু আমাদের কিছু জিনিসপত্র ছিল, এগুলো আমরা একটু ডিটেইলে যাব আজকে। আর আমরা কি পড়েছিলাম বলেন, যে অ্যাডভান্টেজ কি পাওয়ার প্ল্যান্টের, এগুলো একটু বলেন তো আমাকে, যে কি অ্যাডভান্টেজ স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের। অন্য পাওয়ার প্ল্যান্ট আমরা এখনো যদিও পড়িনি, কিন্তু কি বোঝা যাচ্ছে, যেখানে আমাদের যেটা ছিল আপনার জ্বালানি জ্বালানি হিসেবে যেটা ইউজ করেছি কোল, এটা অনেক ইজিলি অ্যাভেলেবল, চিপ। আর হচ্ছে কি বলেন তো, আর কি, যে ইনিশিয়াল ক্যাপিটাল কস্টটা অনেক কম লাগে অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায়, ইফিসিয়েন্সি ভালো, রিলায়েবল। তাই না? পড়েছিলাম যে বেসিক ডিমান্ডটা কভার করতে পারে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, এগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর যে সাইট সিলেকশনটা কিছু পড়েছিলাম। এখন আসেন আমরা আচ্ছা, এটা এটা তো লাস্ট ক্লাসে পড়িয়েছি। এই যে এটা আর এক ধরনের আরেকটা আপনার পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে আপনার সবচেয়ে লার্জেস্ট কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, বুঝছেন এটা? আর এর একটা প্রবলেম হচ্ছে আমার কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টগুলোর, কি বলেন তো, যে আমাদের এনভায়রনমেন্ট খুবই বেশি পলিউট করে। এই পাওয়ার প্ল্যান্ট যেমন আপনার সবচেয়ে বড় কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, সে আবার একই রকম ভাবে এনভায়রনমেন্ট পলিউশনের জন্য অনেক বেশি দায়ী। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটা দেখেন, একটা হচ্ছে এটা কি আপনার একটা ফ্লো চার্ট। ফ্লো চার্ট মানে হচ্ছে কি আপনার স্টিম, তারপরে ওয়াটার, তারপরে ফ্লু গ্যাস কিভাবে ফ্লো করছে কোন দিক থেকে কোন দিকে, এটা পড়ার আগে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, এটা একটু দেখেন। তারপর ওটা আমি ডিসক্রাইব করে এটাতে আসছি, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে একটু বলবেন, ঠিক আছে? আমি একটা আচ্ছা, দেখতে পাচ্ছেন কিছু? জি ম্যাম, জি দেখতে ম্যাম। পাচ্ছি। আচ্ছা দেখেন, এই যে একটা এখানে একটা পাওয়ার প্ল্যান্ট দেখছেন, এটাকে আমরা বলছি হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এটা আসলে আমি বলেছি একটু আগে যে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টকে আপনি আরেকটা নাম দিতে পারেন, সেটা হচ্ছে কি আপনার থার্মাল পাওয়ার প্ল্যান্টও বলতে পারেন। আমরা এখানে এখন কিছু জিনিস দেখবো, দেখে আমি আস্তে আস্তে এটা ডিসক্রাইব করবো, একটু লক্ষ্য করেন আপনারা, ঠিক আছে? আমরা এগুলো আমরা জানি, যে আমি একটু আগে বলেছি যে আপনার কি দেখেন, এই যে বাম পাশে একটা লক্ষ্য করেন, একটা চার্ট আছে, দেখেন এই যে এখানে কি লেখা আছে, যেটা আপনার কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেটা অলমোস্ট দেখেন এই যে এই ব্লু কালারটা দিয়ে বোঝানো হচ্ছে, এগুলো হচ্ছে আপনার টোটাল ডিমান্ড, আমাদের ওয়ার্ল্ডে টোটাল পাওয়ার ডিমান্ড, তার মধ্যে অলমোস্ট হাফ অফ দ্য ডিমান্ড কভার করে হচ্ছে আপনার কোল
কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টটা। ঠিক আছে, এখন আসেন, আমরা কি জানি বলেন তো যে এখানে আপনার ওয়ার্কিং ফ্লুইড হিসেবে ইউজ হয় আসলে কি? আসলে ইউজ হয় হচ্ছে পানি, যেটাকে কি করি আমরা হিট আপ করে স্টিমে কনভার্ট করি। এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এই জিনিসটা কি বলেন তো, কেউ জানেন নাকি নাম এটার? আপনারা কি আমার কার্সার দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এটা জি কি ম্যাম, বলেন তো, এটা কি কেউ জানেন নাকি? আমি স্টিম টারবাইন। এটা হচ্ছে টারবাইনটা। টারবাইনটা বুঝছেন, আমরা কি করি, আমাদের কিন্তু আসলে এই যে ওয়াটার থেকে আমরা স্টিম জেনারেট করছি। স্টিম জেনারেট করার উদ্দেশ্যটা কি, যে আপনি কিন্তু যখন স্টিম তৈরি করবেন, আপনার এই যে এই ফ্লুইডগুলোর কিন্তু আপনার সাধারণত তিনটা শক্তি থাকে, তিন ধরনের এনার্জি থাকে। একটা হচ্ছে আপনার অনেক বেশি হিট আপ করতে হয়, প্রেশারটা অনেক বাড়াতে হয়, আর ভেলোসিটিটা অনেক বাড়াতে হয়। আপনি বোঝার চেষ্টা করেন যে আপনি একটা স্টিম দিয়ে একটা টারবাইনের ব্লেডগুলোকে মুভ করাবেন, রোটেট করাবেন, তার মানে আপনার কত বেশি প্রেশারাইজ আর কত বেশি তাকে এনার্জি সম্পন্ন হতে হবে, অনেক বেশি ভেলোসিটি সম্পন্ন হতে হবে। আমি বলেছিলাম যে এটাকে স্টিমটাকে এক্সপ্যান্ড করা হয়। এক্সপ্যান্ড কিভাবে করা হয়, এটা হচ্ছে আপনার একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দেয়া হয় এই যে টারবাইনের ব্লেড গুলোতে। দেখেন এখানে দেখছেন না টারবাইনটা, দেখেন। আচ্ছা, এটা একটু এগিয়ে দিই আমি, এগুলো আসবো আমি আস্তে আস্তে। বয়লার এটা, এই যে এখানে এটা হচ্ছে আপনার টারবাইন। টারবাইনের এখানে কিছু সেকশন আছে বুঝছেন। এই যে ছোটটা দেখছেন, ছোটটা হচ্ছে আপনার হাই প্রেশার টারবাইন, তারপরেরটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট প্রেশার টারবাইন, তারপরে হচ্ছে আপনার লো প্রেশার টারবাইন। আপনি দেখেই বুঝতে পারবেন যে যেটা ছোট সেটা আপনার বেশি প্রেশার দিতে পারে। আপনার এখানে আপনার যে টারবাইনের ব্লেডগুলো আছে, যেগুলো হচ্ছে স্ট্যাটোর, রোটর, এগুলোর ব্লেডগুলো আপনার এয়ারফয়েল শেপড। ঠিক আছে, আমরা টারবাইন ডিটেলে যাচ্ছি না এখন, তাও আমি একটু একটু বলবো। এয়ারফয়েল শেপ মানে দেখবেন যে একটা রোটর আছে যেটা মুভ করছে, আর একটা স্ট্যাটর আছে যেটা ফিক্স থাকছে। এই দুটার মাঝখানে আপনার কি হচ্ছে, যে মানে অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে করা হয়েছে যেন আপনার স্টিমের ভেলোসিটিটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টারবাইন। একটু পরে আসছি এটার এটার কথা আরো। আমরা জানি কি যে টারবাইনটা আপনার কি করে, এই যে টারবাইনের যে শ্যাফটটা, সেটা জেনারেটরের শ্যাফটটাকে মুভ করায়। এটা পুরোটা দেখানো হচ্ছে, এই যে এটা কি আমি বলছি, কুলিং টাওয়ার। এটা জেনারেটর, এটা দেখেন, এটা জেনারেটর। এর যে শ্যাফটটা, এই শ্যাফটটা যদি আমরা মুভ করাতে পারি, রোটেট করাতে পারি, তাহলে আমরা জানি কি যে আপনার মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, এটা আমরা জানি। এখন এই শ্যাফটটা কিন্তু দেখেছেন টারবাইনের সাথে ফিক্স করা আছে। টারবাইন যখন আপনার মুভ করবে তখন হচ্ছে কি, সেটা আপনার প্রাইম মুভার হিসেবে জেনারেটরটাকে মুভ করাবে বা রোটেট করাবে। ঠিক আছে, এখন আসেন আরো একটু দেখি ভিডিওটা। এই যে দেখেন, এটা হচ্ছে স্টিম টারবাইনটা। স্টিম টারবাইনটার শ্যাফটের সাথে জেনারেটর শ্যাফট কানেক্টেড। এই যে দেখেন কি হচ্ছে, স্টিমটা আসছে কিভাবে, কিভাবে আসছে, এই যে সেটা আমি পরে বলছি। হাই প্রেশার আর হাই টেম্পারেচার সম্পন্ন স্টিমটা দেখেন এখানে কত কত ভেলোসিটিতে নামছে। নেমে কি হচ্ছে দেখেন, এই যে মাঝখান থেকে এপাশে যাচ্ছে, মানে দূরে যাচ্ছে। টারবাইন ব্লেডগুলোর যেখানে আপনার ছোট থেকে দেখেন আস্তে আস্তে বড় হয়েছে, ও ছোট দিক থেকে শুরু করে বড়র দিকে যাচ্ছে স্টিমটা। এখন আপনি চিন্তা করেন যে আপনার যে মানে স্টিমটা, সেটা কিন্তু অনেক বেশি এনার্জি সম্পন্ন, তাই না? এখন এই হাই হাই এনার্জি সম্পন্ন যে স্টিমটা, সেখান থেকে আপনার কি হচ্ছে, এনার্জিটা নিয়ে নিচ্ছে কে বলেন তো? টারবাইনের ব্লেডগুলো না? চিন্তা করেন ব্যাপারটা, যে আপনি একটা হাই প্রেশার আর হাই টেম্পারেচার সম্পন্ন, অনেক ভেলোসিটি সম্পন্ন একটা স্টিমকে কি করছেন, এখানে জাস্ট দেখেন, এখানে প্রেশারাইজ করছেন, এখানে ফ্লো করাচ্ছেন। তাহলে সে কি করছে, যখন আপনার এই টারবাইনের ব্লেডের দিকে যাচ্ছে, ছোট থেকে বড় দেখেন ব্লেডগুলো, তখন কি হচ্ছে, আপনার এই হাই প্রেশারাইজড আর হাই টেম্পারেচার সম্পন্ন স্টিমটা কি হচ্ছে, আস্তে আস্তে আপনার তার শক্তিটা কিন্তু টারবাইনের ব্লেডগুলোকে দিয়ে দিচ্ছে। চিন্তা করেন, তার মানে কি, যত দূরে যাবে কি হবে আপনার, এই যে স্টিমটার প্রেশার টেম্পারেচার দুটোই কমতে থাকবে না? এখন তো সে কি হলো, আপনার এয়ারে উন্মুক্ত হলো, তাহলে সে টেম্পারেচার হারাবে, আর প্রেশারটাও কি হচ্ছে, কমে যাবে না? এখানে যা প্রেশার ছিল তার চেয়ে কমে যাচ্ছে না প্রেশারটা? চিন্তা করে দেখেন। দেখেন এখন টারবাইনের ব্লেডগুলো মুভ করছে।
ওরা এনার্জি নিয়েছে কোথা থেকে? স্টিম থেকে। এই যে দেখেন ব্লেডগুলো কেমন, একটু লক্ষ্য করেন। এই যে এই ব্লেডগুলো হচ্ছে এ পাশে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, দেখেন কত বড় দেখা। এটাকে বলা হয় হচ্ছে এয়ার ফয়েল শেপ। দেখবেন যে একটা পোর্শন রোটেট করে, এর পরবর্তী পোর্শনটা আবার ফিক্সড, আবার একটা রোটেট করে, আবার একটা ফিক্সড, এভাবে আছে কানেকশন গুলো। যেটাকে রোটেট করে সেটাকে বলা হয় রোটর, আমরা জানি। আর যেটা আপনার ফিক্স থাকে সেটা হচ্ছে স্ট্যাটর। দেখবেন যে একটা রোটেট করছে, একটা ফিক্স থাকছে। এই স্ট্যাটর রোটরের মধ্যে এমন একটা অ্যাঙ্গেল রাখা হয় যেন আপনার স্টিমের ভেলোসিটিটা অনেক বেড়ে যায়, যেন সে অনেক বেশি প্রেশারাইজড হয়, এবং প্রেশারাইজড হয়ে যেন সে এই ব্লেডগুলোকে ঘোরাতে পারে। ঠিক আছে, এখন দেখেন আপনি যে স্টিমটা ইউজ করছেন সেটা ইউজ করে কি করছেন? টারবাইনের ব্লেডগুলোকে ঘোরাচ্ছেন। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? না ম্যাম। না ম্যাম। না না ম্যাম। ম্যাম, দেখছি। আচ্ছা, এখন দেখেন, ঠিক আছে, আপনি যদি এই স্টিমটাকে ইউজ করলেন ব্লেডগুলোকে ঘোরাতে, এখন যদি স্টিমটার প্রেশার টেম্পারেচার দুটোই কমে যায়, কিন্তু আপনি যদি বুদ্ধি করে এই টেম্পারেচার আর প্রেশার প্রেশার কম টেম্পারেচার কম প্রেশার সম্পন্ন স্টিমটাকে আবার বেশি টেম্পারেচার, মানে বেশি টেম্পারেচার নিতে পারেন আর অনেক বেশি প্রেশার আবার ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু ওই স্টিমটাকে আপনি আবার রিইউজ করতে পারেন না। এখানে কিন্তু স্টিমের কাজ শেষ। লক্ষ্য করেন যে আপনি এখানে স্টিমটাকে সাপ্লাই দিচ্ছেন, ওরা টারবাইনকে ঘোরাচ্ছে, ওদের কাজ কিন্তু শেষ। এখন সে কই যাবে? এখন কিন্তু তার টেম্পারেচার প্রেশার দুটোই কমে গেল। আপনি যদি তাকে রিইউজ করতে চান, আপনার যে প্ল্যানটাকে যদি অনেক বেশি ইকোনমিক করতে চান, ইফিশিয়েন্ট করতে চান, তাহলে আপনি কি করতে পারেন? এদের ওই সেম স্টিমকে আবার টেম্পারেচার সম্পন্ন, অনেক বেশি টেম্পারেচার আর প্রেশার সম্পন্ন করতে পারেন। সেই ওয়েটা কি সেটা এখন লক্ষ্য করেন। ম্যাম এখানে একটা বলেন। কোশ্চেন ছিল। হ্যাঁ বল। রোটরের মধ্যে ম্যাম যে মাঝখান থেকে মানে দুই সাইডের দিকে যে বড় হয়ে গিয়েছে রেডিয়াসটা, এটার কারণটা কি বা এই শেপের মানে রিজনটা কি? আচ্ছা, এখানে কিন্তু বলা হচ্ছে দেখেন যে আপনার স্টিমটাকে এক্সপ্যান্ড করানো। এই যে দেখেন, এই যে ছোট থেকে বড় হওয়ার পেছনে, এই যে ছোট এখান থেকে ছোট, এখানে আপনার স্টিমটা যখন ছোট ছোট একটা ব্লেড, সে তার সাথে আপনার রোটরটা এমন ভাবে অ্যারেঞ্জ করা যেন আপনার এই ব্লেডটা মুভ করা শুরু করে। এখন ছোট থেকে বড় হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এখানে আপনার প্রেশার বেশি ছিল, বড় যত বেশি দূরে যাবে তত বেশি প্রেশারটা কমবে। আপনার ম্যাম। মুভমেন্টটা একটার সাথে একটা লিঙ্কড। আপনি ছোটটা থেকে যদি প্রেশার দেন ও কিন্তু ঘুরবে, কিন্তু ওকে আপনার কি করতে হবে? পরবর্তীটাকে রোটেট করাতে হবে। এখানে কিন্তু আপনার একটা দুইটা স্টিম টারবাইন নেই, এখানে তিন ধরনের স্টিম টারবাইন আছে। বুঝছেন? এখানে আপনার প্রেশার কোনোটা দিচ্ছে যা তার সেটা আপনার কি এদিকে ফ্লো করার সাথে সাথে কমে যাচ্ছে। কমে যাওয়ার পর কি হচ্ছে? আপনার সেই প্রেশারটাকে আবার বাড়ানো হচ্ছে এ পাশ থেকে। এই যে আপনি যে বললেন যে ছোট থেকে বড় হওয়ার উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনার স্টিমটা যেন বেশি সারফেস এরিয়া পায়, যেন এক্সপ্যান্ড হয়। এখানে কম সারফেস এরিয়া, যা যতটুকু স্টিম ছিল, এখানে স্টিমটা কি ছড়িয়ে যাবে না আপনার পুরোটা জুড়ে? ম্যাম এক্সপ্যান্ড হলো তো ম্যাম যে প্রেসারটা কমে যাবে না স্টিমে? প্রেশার কমে যাচ্ছে, তো সেটাকে আপনার বাড়াতে হবে আবার। এই যে দেখেন দেখেন, এটা হচ্ছে আপনার লো তাহলে প্রেশার তাহলে তো টারবাইন। ম্যাম যদি এক্সপ্যান্ড না করি তাহলে তো আমার তো প্রেসার তো ইয়ে থাকবে, কনস্ট্যান্ট থাকবে, মানে তাহলে তো constant ব্লেড বেশি। ভেঙে যাবে, ব্লেড ভেঙে যাবে ওভার প্রেসারে। দেখেন আপনি বেশি প্রেশার দিতে পারবেন না, তো আপনার এখান থেকে শুরু করে এই ছোট ছোট যে আপনার ছোট ব্লেড গুলো, সেগুলো যে পরিমাণ প্রেশার নিতে পারবে, ধরেন বড় ব্লেড গুলো তো অত বেশি প্রেশার নিতে পারবে না, ঘুরতেও পারবে না কিন্তু অত জোরে জোরে ছোটগুলোর মতো, চিন্তা করেন, তাই কি না? জি ম্যাম। আপনার এখানে একটা পোর্শন রাখা হয় যেখানে আপনার কি হয়, মানে প্রেশারটা অনেক বেশি, এটাকে এই পোর্শনটাকে বলা হয়, যেটা আপনার ছোট সেটাকে বলা হচ্ছে হাই প্রেশার টারবাইন। আবার কি আপনার লো প্রেশার টারবাইন, আপনি যদি ধরেন এই যে স্টিমটাকে কি করেন বড় সারফেস এরিয়াতে নিয়ে আসেন, তাহলে সে এক্সপ্যান্ড হচ্ছে। ছোট থেকে বড় হওয়ার রিজন হচ্ছে বড় সারফেস এরিয়াতে নিয়ে আসা। আপনাকে কি করতে হবে? জাস্ট প্ল্যান্টের যে ইফিসিয়েন্সি সেটা মেনটেন করতে হবে না। আপনি যদি ধরেন যে এখানে এত বেশি প্রেশারাইজ স্টিম দিলেন যে ওদের ফোর্সে এই ব্লেডগুলো আপনারা মুভ করতে পারলো না, বা ধরেন যে মানে উল্টাভাবে মুভ করছে, তখন তো আপনার এই ব্লেডগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার কি হয়, কম প্রেশার থেকে শুরু করে আস্তে আস্তে, বেশি প্রেশার থেকে শুরু করে আস্তে আস্তে প্রেশার কমানো হয়। আবার যদি প্রেশারটা কমে যায় তখন তো আপনার কি সেই প্রেশারটাকে কোনোভাবে বাড়ানোর ট্রাই করতে হবে। এই জন্য আপনার বেশি বেশি প্রেশার সম্পন্ন এখানে আপনার টারবাইনও ইউজ করা হয়েছে। মানে কয়েকটা আপনার স্টেপ আছে, কম প্রেশার, বেশি প্রেশার, ইন্টারমিডিয়েট প্রেশার, এরকম আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি ইউজ করবেন। বুঝছেন এখানে? এখন দেখেন আমি বলছি কি যে আপনি তো এই যে বললাম যে বেশি প্রেশার ছিল, সেটা আমার প্রেশারটা কমে গেল এ পাশে এসে, এটারও কিছু উদ্দেশ্য আছে, আমি বলছি একটু পরে।
এখন আপনি যদি এই স্টিমটাকে আবার আগের কন্ডিশনে ফিরে আনতে চান মানে আগের কন্ডিশন মানে কি, আগের কন্ডিশনে যখন আপনি এই স্টিমটাকে এখানে ফ্লো করাচ্ছিলেন তখন তার প্রেশারও বেশি ছিল, টেম্পারেচারও বেশি ছিল। এখন আপনি চাইলে কিন্তু স্টিমটাকে কোনো একটা কম্প্রেসার ইউজ করে প্রেশার বাড়াতে পারেন, যে আপনি কম্প্রেসার ইউজ করে চাচ্ছেন যে টারবাইনের প্রেশার মানে স্টিমের প্রেশার বাড়াবেন, কিন্তু এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। দেখেন একটু লক্ষ্য করেন হাই প্রেশার টারবাইনটা দেখেন, দেখেন বেডগুলো লক্ষ্য করেন একটু। এটা হচ্ছে লো প্রেশার টারবাইন, দেখেন যেটা বড় ওর প্রেশারটা আসলেই কমে যাচ্ছে। এপাশে হচ্ছে কি আপনার দেখেন অনেক বেশি প্রেশারাইজ হচ্ছে, এপাশে কিন্তু দেখেন প্রেশারটা কমে যাচ্ছে, এটা লো প্রেশার। দেখেছেন আপনার যে পাশ থেকে স্টিমটা যখন আসছিল সেটার যে প্রেশার, তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে প্রেশারটা। এখন আপনি যদি এটাকে রিইউজ করতে চান, প্রেশার টেম্পারেচার দুটোই বাড়াতে হবে আপনার। এই জন্য আপনি কি করছেন, প্রেশার বাড়ানোর জন্য আপনি ইচ্ছে করলে একটা কম্প্রেসর ইউজ করতে পারেন, এখানে তাই বলেছে যে আপনি ইচ্ছে করলে একটা কম্প্রেসর ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনি মানে স্টিমকে কিন্তু কম্প্রেস করা খুবই ইজি ব্যাপার না, যদি আপনি কোনোভাবে সেটা করতেও চান তাহলে আপনার জন্য অনেক মানে ডিফিকাল্ট হয়ে যাবে, এটার জন্য অনেক একটা এনার্জি ইন্টেন্সিভ প্রসেস লাগবে আপনার, বুঝছেন? সেটা আপনার প্ল্যান্টের জন্য কোনোভাবেই ইফিশিয়েন্ট হবে না। আপনাকে দুটো জিনিসই খেয়াল রাখতে হবে, যে আপনার ডিমান্ড যেন ফুলফিল হয়, আপনার প্ল্যান্টও যেন ইফিশিয়েন্ট হয়। এই জন্য আমরা কি করব, এই ওয়েতে যেটা আমরা বলছি যে কম্প্রেস করে আমরা কিন্তু স্টিমের যে প্রেশার সেটা আবার বাড়ানোর ট্রাই করব না। কি করব আমরা তাহলে একটু দেখেন ভিডিওটা, তারপরে বলছি আমি। এটা আমি গতকাল বলেছি যে আমরা তাহলে কি করব, যদি আমরা স্টিমটাকে মানে কনডেন্স করতে পারি, মানে ঘনীভূত করতে পারি, তাহলে কি হবে বলেন তো? তাহলে স্টিমটা হয়ে যাবে হচ্ছে কিসে, ওয়াটারে। তাহলে ওয়াটারটা তো আমরা ইচ্ছে করলে প্রেসার ক্রিয়েট করতে পারি, প্রেসারাইজ করতে পারি ওয়াটারটাকে আবার মানে স্টিমের রূপটাকে আমরা ওয়াটারে যখন কনভার্ট করি সেটাকে আমরা কিভাবে প্রেসারাইজ করতে পারি, পানির পাম্পের সাহায্যে প্রেসারাইজ করতে পারি, তাই কি না বলেন তো? আমরা যদি সিম্পল একটা পাম্প ইউজ করি, ওয়াটার পাম্প, তাহলে কিন্তু সে প্রেসারাইজড হয়ে যাবে। এখন দেখেন একটু, এই যে কন্ডেন্সের প্রক্রিয়াটা কিন্তু লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, এটা একটু দেখেন কি করা হয় বলেন তো আপনারা আমাকে, এখানে দেখে বুঝতে পারছেন নাকি একটু একটু যে কি করা হচ্ছে এখানে? এই যে আমি বলেছিলাম যে কি হচ্ছে, যে আপনার এপাশে কিন্তু স্টিম আসছে, স্টিম উপর থেকে নিচের দিকে নামছে। দেখেন ওই যে লো প্রেশার টারবাইনের ওখানে কিন্তু প্রেশারটা আমার কমে গিয়েছে স্টিমের, না ওই যে এর উপরে কিন্তু লো প্রেশার টারবাইনটা দেখেছেন না, সেই স্টিমের প্রেশারটাকে আমরা বাড়ানোর ট্রাই করছি, কিন্তু সরাসরি স্টিমের প্রেশার বাড়াতে পারছি না। এই জন্য আমরা কি করছি, তাকে আমার তার রূপটাকে চেঞ্জ করছি স্টিম থেকে ওয়াটারে কনভার্সনের জন্য। কিন্তু তাহলে আমরা ওয়াটারটাকে কি করতে পারবো, ইজিলি প্রেশারাইজ করতে পারবো, প্রেশার ক্রিয়েট করতে পারবো। তাহলে এখানে আপনার যখন স্টিম যাচ্ছে, আমরা কি করছি বলেন তো, লাস্ট ক্লাসে বলেছিলাম, একটু আমাকে বলেন, যে আমরা ঠান্ডা পানি ফ্লো করাচ্ছিলাম, মনে আছে? দেখেন স্টিম আসছে আর এখানে ঠান্ডা পানি ফ্লো হচ্ছে, তাহলে কি হবে বলেন? টেম্পারেচার কমে যাবে। তাপটা ঠান্ডা পানি ওখানে স্টিমটা আসছে। আপনার পানিতে পরিণত হচ্ছে দেখেন নিচে, আর এই ঠান্ডা পানিটা কি হবে, গরম হয়ে যাবে না? বলেছিলাম লাস্ট ক্লাসে যে ওই স্টিম থেকে হিট নিয়ে কি হবে, ওয়ার্ম ওয়াটারে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরো কিছু পর্যায়ে আসি। দেখেন এখন কি হচ্ছে, এখন কিন্তু আপনার যে পানি পেয়েছেন আপনি, স্টিমটাকে কিসে পরিণত করে ফেলেছেন, ওয়াটারে। এই ওয়াটারটার কিন্তু প্রেশার অত বেশি না, তাই না? প্রেশার কিন্তু অলরেডি কমই আছে, আমরা শুধুমাত্র রূপ চেঞ্জ করেছি, স্টিম থেকে পানিতে কনভার্ট করেছি। এবার দেখেন এখানে কি হচ্ছে, দেখেন এখানে বোঝাচ্ছে ওরা যে লো প্রেশার ওয়াটার, সেটাকে এখানে পাম্পের সাহায্যে, এই পাম্পটা আপনার 2-3টা স্টেজে বা মাল্টি স্টেজের পাম্প ইউজ করে ওখানে, দেখবেন একটু পরে ওই বেসিক ফ্লো চার্টে গেলে দেখবেন যে ওখানে ব্লক দিয়ে বোঝানো হয়েছে, এখানে পাম্প ইউজ করে কি করা হচ্ছে, প্রেশারটা বাড়ানো হচ্ছে, পানির প্রেশারটা। ঠিক আছে, এটা খুবই সিম্পল, একটা ওয়াটার পাম্প ইউজ করলে আপনি পানির প্রেশারটা বাড়াতে পারবেন। লো প্রেশার থেকে তাহলে হাই প্রেশার হয়ে গেল। এখন আমার আর একটা কাজ আছে, আপনি স্টিমের স্টিমেরই আর একটা ফর্ম যেটা ওয়াটার, তার প্রেশারটা বাড়ালেন। এবার আমাদের কি একটা কাজ বাকি আছে বলেন তো? আমি বলেছি যে আপনাকে যেটা স্টিম ছিল, যেটা প্রথমে আপনি টারবাইনকে মুভ করার কাজে ব্যবহার করছিলেন, সেটা অনেক বেশি টেম্পারেচার আর প্রেশার সম্পূর্ণ ছিল, সেটা টেম্পারেচার প্রেশার দুটোই কমে গিয়েছে টারবাইনকে মুভ করানোর পর।
প্রথম অবস্থায় খুব বেশি প্রেসার ছিল, সেজন্য আপনার হাই প্রেসার টারবাইন ইউজ করছেন, ছোট ছোট ব্লেড। তারপর অবস্থায় আপনার প্রেসারটা অটোমেটিক্যালি কমে গেল, কারণ একটা টারবাইন ওই আপনার যেই ফ্লুইডটা ছিল তার এনার্জিটা ইউজ করে ফেলেছে, তাহলে অটোমেটিক্যালি প্রেসারটা কমে গেল। এই জন্য তখন আপনি লো প্রেসার টারবাইনে পাঠালেন যে ওইটুকু কাজ হোক। তারপরে লো প্রেসার টারবাইন থেকে আমরা দেখছি কি স্টিমটাকে আমরা কি করছি, রিইউজ করছি কিভাবে, পানিতে কনভার্ট করছি। সেটার এখন প্রেসারটা বাড়ালাম, এখন কাজ বাকি আছে আমার টেম্পারেচারটা বাড়ানো, তাই কিনা বলেন তো? জি ম্যাম। এখন টেম্পারেচার বাড়াবো কিভাবে আপনারা বলেন, কোথায় বাড়াবেন? দেখেন এখন যেটা হয়, এই যে এটা এখানে কয়েকটা পাম্পের মধ্য দিয়ে যায়, যেটা আমরা কি হচ্ছে ওয়াটারটার আপনার প্রেসার বাড়ছে, তারপরে কই যায়? এখানে আসলে একটা বলেন ওয়াটারটার টেম্পারেচার বাড়ানোর জন্য আমরা কি করব, তাকে হিট আপ করবো, এটাই তো, তাই না? হিট আপটা করি কোথায় সেটা বলেন, এগুলো জানেন? বয়লার। একদম সিম্পল কোশ্চেন। বয়লারে করবেন, বয়লারে আপনি পানিটাকে আবার হিট আপ করবেন। কিন্তু তার আগে আসলে একটা ইকোনোমাইজার বলে একটা টার্ম আছে, ইকোনোমাইজারই যেটা ওই ফিড ওয়াটারটা আসলে আপনার ফ্লো করানো হয় ইকোনোমাইজার দিয়ে। একটা পাম্প দেখলেন না, পাম্প দিয়ে পানিটার প্রেসার বাড়ানো হলো, ওই পানিটা আপনার কি করা হয় ইকোনোমাইজারের মধ্য দিয়ে ফ্লো করানো হয়। ইকোনোমাইজার এখন কি করে সেটা আপনাদেরকে বলি একটু। ইকোনোমাইজার কি করে যে আপনার ওয়াটারটাকে বয়লারে পাঠানোর আগে একটু হিট করে নেয়, একটু মানে একটু ধরেন আপনার বয়লারে পানি আপনার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প হবে, সেখানে সে ধরেন 30 ডিগ্রি দিয়ে দিল, আর বাকি তাহলে কি বয়লারের উপর প্রেসারটা কমে গেল, তখন তাকে 70 ডিগ্রি টেম্পারেচার দিলেই হলো। ঠিক আছে, এটাকে বলছি হচ্ছে ইকোনোমাইজার। ইকোনোমাইজার এখন কোত্থেকে হিট পায়, সে কি করে আপনার বয়লারে, এটা আমি দেখাবো একটু পরে ভিডিওতে, বয়লারে যে আপনার ফ্লু গ্যাসটা তৈরি হয় সেটাকে ইউজ করে এই পানিটাকে একটু হিট আপ করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ইকোনোমাইজার। দেখেন কিভাবে পানিটা যাচ্ছে, লক্ষ্য করেন বয়লারে তো প্রচন্ড হিট, এটা কিভাবে হয় আমিও একটু পরে বলবো ইনশাল্লাহ। প্রচন্ড হিট, এখানে পানিটা ফ্লো হচ্ছে, পানিটা ফ্লো হওয়ার পর দেখেন এই যে এখানে যেখানে প্রচন্ড হিট, এই যে এখানে স্টিমে হয়ে গেল, এই কালারটা যখন চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আপনার স্টিম, এই যেটা স্টিম ড্রামে জমা হয়। তারপরে কি হচ্ছে দেখেন, এখন আপনি যেই যেই জিনিসটা পেলেন, যেটা পেলেন সেটা হচ্ছে আপনার তার প্রেসারও বেশি, তার টেম্পারেচারও বেশি। এই যে এই পোর্শনটা স্টিম ড্রামে যেটা জমা হলো, তাহলে এটা আপনি আবার কি করতে পারেন, এটা আবার আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন হচ্ছে ওই টারবাইনটাকে মুভ করানোর জন্য। এই যে একটা প্রসেস, এটা একটা সাইকেলের মতো। এই সাইকেলটা কি হচ্ছে আপনার দেখেন, হাই প্রেসার টেম্পারেচার সম্পন্ন স্টিমকে ইউজ করলেন টারবাইনকে ঘোরানোর জন্য, টারবাইন তো জেনারেটরকে ঘোরাচ্ছে, সে ইলেকট্রিসিটি তৈরি করছেই, সেখান থেকে আপনি কি করছেন স্টিমকে আবার কনভার্ট করছেন পানিতে, পানিটাকে কি করছেন আবার পাম্পের সাহায্যে প্রেসারাইজ করছেন, করে তাকে কি করছেন বয়লারের সাহায্যে হিট করছেন, হিট আপ করছেন, সেটাকে আবার কি করছেন আপনি আবার টারবাইনে ফ্লো করাচ্ছেন। এটাকে বলা হয় র্যাঙ্কিন সাইকেল, এই সাইকেলটাকে। কিন্তু এই সাইকেলটা আপনার একদমই ইফিশিয়েন্ট না। আপনি যদি এই সাইকেলটাই বারবার ফলো করতে থাকেন তাহলে কিন্তু আপনার পাওয়ার প্ল্যান্টটা মোটেও ইফিশিয়েন্ট হবে না, মানে ইফিসিয়েন্সি ধরেন 20% মতো হবে, 20 থেকে 25% মতো হবে ইফিসিয়েন্সি, যদি আপনি এই সাইকেলটা ইউজ করেন। এই জন্য আপনার কিছু স্টেপ আছে, কিছু কিছু দেন 20 থেকে 25% মতো হবে ইফিসিয়েন্সি। এই জন্য যদি আমরা কিছু স্টেপ ফলো করি, এডিশনাল কিছু স্টেপ, যদি আমরা কিছু এডিশনাল স্টেপ, যে স্টেপগুলো দেখেন এখানে লেখা আছে, কি কি লেখা আছে একটু পড়েন তো। এই স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমার কি হবে, আমাদের প্ল্যান্টের ইফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম আমরা 40% পর্যন্ত নিয়ে যেতে পারবো। একটু স্টেপগুলো পড়েন, কি কি লেখা আছে পড়েছেন? জি মিস। কি লেখা আছে প্রথম পয়েন্টটা দেখেন, সুপার হিটিং। এখন সুপার হিটিংটা কোথায় হয় দেখেন, সুপার হিটিং আগে এটা, হ্যাঁ বয়লারে হয়। বয়লারে কি হচ্ছে আপনার, বয়লারে তো আপনার স্টিম তৈরি হচ্ছে, কিন্তু ওই যে স্টিমটা যে তৈরি হচ্ছে সেটাতে আপনার যদিও কিছু এডিশনাল ময়েশ্চার থেকে থাকে, কিংবা যদি আপনি আরেকটু পরিমাণ তাকে হিট আপ করতে পারেন তাহলে আপনার কি হবে, যেটা আপনার জ্বালানিটা সেটা কি হবে আরো বেশি ড্রাই হবে, আরো বেশি যদি হিট আপ হয় তাহলে আপনার কি হবে বলেন তো,
তাহলে টারবাইনের উপর আরো বেশি সে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না, আপনার প্ল্যান্টটা ইফিশিয়েন্ট হবে না। একে তো স্টিম তৈরি করেছেন, স্টিমটাকে আবার আপনি কি করছেন, সুপার হিটারের মধ্যে দিয়ে ফ্লো করাচ্ছেন, তাহলে সে কি হবে, আরো বেশি পরিমাণ হিট আপ হবে, আরো বেশি পরিমাণ ড্রাই হবে। এই যে সুপার হিটারটা লক্ষ্য করেন কিভাবে হচ্ছে। আর সুপার হিটার কোথা থেকে আপনার তাপ পায়, সেটা হচ্ছে ফ্লু গ্যাসের মাধ্যমে। কম্বাশন প্রসেসের পর, এটা আমি দেখাবো একটু পরে, যেই গ্যাসটা তৈরি হয় সেখান থেকে সে হিট নিয়ে স্টিমটাকে কি আরো বেশি হিট করে। সেটা কত দেখেন, ম্যাক্সিমাম আপনার 550, মানে অ্যাপ্রক্সিমেটলি 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত সে সুপার হিট করতে পারে। তাহলে বলছে কি যে এফিসিয়েন্সিটা আপনার 5% পর্যন্ত বাড়লো যদি আমরা এটাকে সুপার হিট করি, সুপার হিটার যদি আমরা ইউজ করি। সুপার হিটার ইউজ করার পরে আমরা তাকে টারবাইনে ফ্লো করালাম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে এখানে লিখেছে দেখেন যে টারবাইন কিন্তু আপনার হাইয়েস্ট 600 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি সহ্য করতে পারবেন না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন অ্যালাউয়েবল টেম্পারেচার 600 ডিগ্রির নিচে হয়। এটা বুঝছেন কি করা হলো, ওই বয়লারের যে স্টিমটা সেটাকে আবার রিহিট করা হলো, সুপার হিট করা হলো। এখন দেখেন এদিকে যখন একটু আগে দেখে বলেছি আমি যে এদিকে যখন আপনার স্টিমটা আপনি ফ্লো করাচ্ছেন তখন কিন্তু তার টেম্পারেচারটা কমে যাচ্ছে। এখন সেকেন্ড পয়েন্টে দেখেছেন কিনা, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথমটা ছিল হচ্ছে আপনার সুপার হিটিং, তারপরেরটা ছিল কি বলেন তো, মনে করেন এই যে একটু আগে লেখা তিনটা পয়েন্ট উঠলো যে, তারপরটা ছিল হচ্ছে রিহিটিং। রিহিটিং। দেখেছেন জি এই রিহিটিংটা কি, আপনার এই স্টেজে যখন আপনি স্টিমটাকে ইউজ করে ফেললেন টারবাইনটাকে ঘোরানোর জন্য, তখন কিন্তু তার টেম্পারেচারটা যেহেতু এক্সপোজার হলো, তার টেম্পারেচারটা কিন্তু একটু কমে যায়। তখন আপনি যদি সেটাকে আবার রিহিট করেন, প্রথম স্টেজের পরে যদি আবার রিহিট করেন, তাহলে কিন্তু আপনার এফিসিয়েন্সি আরেকটু বাড়বে। আজানটা একটু শেষ হোক, আমি তারপরে একটু বলি আবার, 2 মিনিট, 1 মিনিট। আচ্ছা দেখেন, তাহলে আমি কি বললাম, যে আপনার স্টিমের কি হতে পারে যে টেম্পারেচার কমে যেতে পারে, তখন সেটাকে আপনি আবার রিহিট করতে পারেন। রিহিটার এখানে একটা ইউজ করা হচ্ছে, সেটাকে রিহিট করে আবার পাঠালেন। দেখেন এই যে আমাদের কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি বলেন তো, যে আপনি স্টিমটার কিন্তু প্রেশারটাও বাড়াতে হবে, যেমন টেম্পারেচার বাড়াতে হবে, যেমন আপনি যদি ভেলোসিটি বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে দেখেন স্টিমটা কিন্তু কি করছে, যে আপনার এই যে ছোট একটা মুখ থেকে শুরু করে বড় মুখের দিকে যাচ্ছে না, এটা হচ্ছে কি আপনার যে ভেলোসিটিটা বাড়ানোর জন্য কিন্তু এটা একটা মানে ওয়ে, যে এক্সপ্যান্ড করছেন আপনি স্টিমটাকে। এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কি জানেন, যে এই যে আপনি যে ওয়াটারটা ইউজ করছেন, লাস্ট ক্লাসে এটা একবার বলা হয়েছে যে ওয়াটারটা যে ইউজ করছেন, এই ওয়াটারের মধ্যে কিছু গ্যাস থাকে। এই গ্যাসগুলো আপনার যে ওই যে বয়লারে যখন আপনি ওয়াটারটা ফ্লো করাচ্ছেন, এই যে ফিড ওয়াটারটা এখান থেকে যে বয়লারে যাচ্ছে ইকোনোমাইজার হয়ে, সেখানে কি করে আপনার বয়লার ম্যাটেরিয়ালগুলো ক্ষতি করতে পারে। ঠিক আছে, এই জন্য কি করা হয় যে বয়লারে যাওয়ানোর আগে ফিড যেটা ওয়াটার, যে ফিড ওয়াটারটা এটাকে একটু হিট করে নেওয়া হয়। এখানে একটা ফিড ওয়াটার হিটার থাকে। ঠিক আছে, এই যে দেখেন এটা কি কি বলা হয়, এটাকে ডিওরেটরও বলা হয় এটাকে। এই যে এখানে আপনার ফিড ওয়াটারটা বয়লারে যাওয়ার আগে, ইকোনোমাইজারে যাওয়ার আগে কিন্তু একটু হিট করে নেওয়া হয়। এখন এই হিট করার পারপাসে দেখেন একটু মানে কিছু স্টিম ইউজ করা হয়, দেখেন কিছু স্টিম ইউজ করা হয় কিসের জন্য, এই যে এই ওয়াটারগুলোকে হিট করার কাজে। এটা কেন করা হয়, এটা হচ্ছে কিছু না, শুধুমাত্র আপনার প্ল্যান্টের ইফিসিয়েন্সিটা একটু বাড়ানোর জন্য, যে আপনি স্টিমের কিছু পোর্শনকেও কাজে লাগালেন, যেন ওয়াটারটাকে সে হিট করে নিল। হিট করে নিলে একটা সুবিধা হচ্ছে আপনার বয়লারের উপর প্রেশার কমছে, আর একটা সুবিধা হচ্ছে যে গ্যাসগুলো বয়লার ম্যাটেরিয়ালকে নষ্ট করছে সেগুলো আপনার কি ডিজলভ হয়ে যাচ্ছে এখানে হিট হিট স্টিম দিয়ে কিছু হিট করার কারণে ওয়াটারটাকে। দেখেন ওই যে বললাম যে এফিসিয়েন্সিটা আরেকটু হলেও বাড়লো। তাহলে আপনি কি কি জিনিস ইউজ করলেন বলেন তো এফিসিয়েন্সি বাড়ানোর জন্য?
নর্মাল প্রসেসটা যেটা ছিল র্যাঙ্কিন সাইকেলে, সেখানে আপনি কি কি অ্যাড করলেন যেন আপনার এফিসিয়েন্সি বাড়ে? বলেন। হিটিং, রিহিটিং। সুপার হিটিং করেছেন, রিহিটিং করেছেন, আর ফিড ওয়াটারটাকে কি করেছেন, একবার হিট করে নিয়েছেন, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে আরেকটা কিছু ব্যাপার আমি বলেছিলাম সেদিন, ওটা মনে পড়ছে কিনা আপনাদের? আম, এটা কে? ক্লাসরুমে ইনভিটেশন পাননি আপনি? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিব, আমি দেখিনি আপনার ইমেলটা। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা জিনিস যদি ফলো করি তাহলে আপনার প্ল্যান্টের এফিসিয়েন্সিটা আমরা আরেকটু বাড়াতে পারবো। এখানে একটা কুলিং টাওয়ার নিয়ে বলেছিলাম যে কিভাবে আপনার কুলিং টাওয়ারের প্রসেসটা হয়, মনে আছে কিভাবে এখানে এখানে প্রসেসটা হয়? আমাকে একটু বলেন তো। এখানে যেটা করা হয় আপনার দেখেন, কেউ বলতে পারবেন? এই যে বললাম যে এখানে কোল্ড ওয়াটার সাপ্লাই করা হচ্ছে, কোল্ড ওয়াটারটা আপনার স্টিমের সংস্পর্শে এসে হিট আপ হয়ে যাচ্ছে, হট ওয়াটারে পরিণত হচ্ছে। তারপরে কি করা হয় দেখেন, এই হট ওয়াটারটা কই যায় এখানে একটু দেখেন। এই যে এরকম বড় বড় কুলিং টাওয়ার থাকে, ওই কুলিং টাওয়ারে আপনার হট ওয়াটারটা স্প্রে করা হয়। তারপরে সে যখন আপনার সার্ভ মানে এয়ারে যায়, মানে আপনার একটা ওপেন স্পেসে যাবে, স্প্রে করা হয় মানে কি, সে ওপেন স্পেসে যাবে, তখন কি হচ্ছে, তার হিটটা অটোমেটিক্যালি রেডিয়েট হয়, তখন সে গরম থেকে ঠান্ডা পানিতে পরিণত হয়। এভাবে আপনার কি ঠান্ডা পানিটা আবার ব্যাক করতে থাকে এখানে। এই যে গরম পানি যাচ্ছে দেখেন, এই যে কমলা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে গরম পানি এভাবে স্প্রে করা হচ্ছে, সেখান থেকে আপনার কি হচ্ছে, যখন নিচে নামছে তখন সে ঠান্ডা পানি হয়ে যাচ্ছে। ঠান্ডা পানিটাই আপনার কি হচ্ছে, আবার যাচ্ছে হচ্ছে পাম্প হয়ে আবার এখানে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ওই যে ওই কথাটা বলা হচ্ছে যে আপনার যখন আপনি কম্বাশন প্রসেসের মধ্যে কয়লাকে পাঠাচ্ছেন, তখন কি হচ্ছে, কিছু আমাদের পলিউটেন্ট তৈরি হচ্ছে। একটা হচ্ছে ডাস্ট পার্টিকেল থাকছে, বলেছিলাম যে আপনার কি, যে কিছু গ্যাস তৈরি হয় যেগুলো আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো না। আমাদের কি করতে হবে, এগুলো 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 থেকে রিলিভ করে আপনার তারপরে পলিটিন গুলো ছেঁকে তারপরে বের করতে হবে, তাই না? এই যে লাস্ট ক্লাসে বলেছিলাম মনে আছে, প্রিসিপিটেটেড থাকে যে, সেটাই দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে মোটামুটি আপনার অ্যানিমেশনটা। এবার আমাদের একটু সাইডে যাই আমরা। এবার দেখেন, এবার আপনারা এটা বুঝতে পারবেন খুব ইজিলি। এই যে এটা, এখন আমাকে বলেন তো আপনারা বুঝতে কি কোনো কষ্ট হবে কিনা। কি করা হচ্ছে বলেন তো, এখান থেকে শুরু করেন, এই যে স্টিম টারবাইন থেকে শুরু করেন। স্টিম ধরেন আসলো, স্টিম, এই যে এরকম পিঙ্ক কালার গুলো হচ্ছে স্টিম। স্টিম এসে কি হচ্ছে, আপনার টারবাইনটাকে সে কি করাচ্ছে, মুভ করাচ্ছে। এই যে ছোট থেকে বড় গিয়েছে কিসের জন্য, আপনার যেন ভেলোসিটি বাড়াই আমরা, এই যে স্টিমটাকে যেন এক্সপ্যান্ড করতে পারি। তাহলে এরপরে কি হচ্ছে, দেখলাম যে ব্লেড গুলো যেহেতু পাস করছে, তাহলে আপনার তার স্টিমের অটোমেটিক্যাল টেম্পারেচার কমে যাচ্ছে, সেটাকে আমরা রিহিট করছি, রিহিট করে পরবর্তী স্টেজে দিচ্ছি। আর এখানে এটা কি হচ্ছে বলেন তো, এটা ব্লিডিং অফ স্টিম, এটা কি কি বোঝাচ্ছে, এটা বলতে পারেন নাকি? আচ্ছা এইটুকু বলি, তাহলে এটা ক্র্যাঙ্কিং বলতে পারবেন। সাইকেল। আমি এটুকু বলি, তারপরে বলতে পারবেন যে এটা কি। যে স্টিম টারবাইন তারপর অল্টারনেটরকে ঘোরাচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, স্টিমটা আবার আমরা কি করছি, এখানে দেখেন এই পর্যন্ত স্টিম ছিল, সেটাকে আমরা কনডেন্স করছি, কনডেন্স করে কি করছি, এই ব্লু কালারটা হচ্ছে আপনার ওয়াটারের, ঠিক আছে। এখানে কুলিং টাওয়ার দিয়ে যাই হোক পানি ফ্লো করা হচ্ছে, ঠান্ডা পানি, এদিকে গরম হচ্ছে, কুলিং টাওয়ারে আপনার হিট রেডিয়েট হচ্ছে, সমস্যা নেই। পানি হয়ে গেল। পানিটা আমি কি বলেছি বলেন তো, যে কিছু পাম্পের মধ্য দিয়ে প্রেসারাইজ করা হয়। এর সাথে আপনার এডিশনাল পানি আরও লাগতে পারে স্টিম প্রডিউস করার জন্য, তাই না? এই জন্য আপনার কি আরো বেশি, এই যে যদি নেসেসারি হয়, কোনো দরকার হয় পানি, তাহলে এই জন্য পানির ট্যাঙ্কও আছে এডিশনাল। সেখান থেকে দেখেন, আমি বলেছিলাম না পাম্পের মাল্টিপল কিছু স্টেজ থাকে, এগুলোর উদ্দেশ্য একটাই, যে আপনার ওয়াটারের প্রেশারটা বাড়ানো। তারপরে কি করেছি বলেন তো এখানে, পানিটার এই যে এটাকে আমি একটু গ্যাসগুলো আগে বলেছি, দূর করার জন্যই। ডিওরেটর বলা হয়।
হ্যাঁ, পানি এখানে কি করা হচ্ছে, একটু হিট আপ করা হচ্ছে। এই হিট আপ করার জন্য আপনি যে তাপটা নিচ্ছেন সেটা কি করছেন, স্টিম থেকে নিচ্ছেন। বললাম না যে আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার প্ল্যান্টটাকে ইফিশিয়েন্ট করা। আর একটা উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনার যেগুলো গ্যাস থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যেগুলো ডিজলভ গ্যাস থাকে আপনার পানিতে, সেগুলো যেন দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, এগুলো আপনার ক্ষতিকর কিসের জন্য, এই যে বয়লার ম্যাটেরিয়ালের জন্য। তারপর ফিড ওয়াটারকে আপনি কি করলেন, ফিড ওয়াটারটাকে বললাম যে ইকোনোমাইজারের মধ্য দিয়ে পাস করাচ্ছেন। ইকোনোমাইজার কি করে, একটু ওকে হিট আপ করে দেয়। এই হিটটা কোত্থেকে পায়, সে ফ্লু গ্যাসের মধ্য থেকে পায়। এখন আমরা বয়লার দেখবো একটা, দেখেন যে বয়লারটা কিভাবে কাজ করছে, এটা একটু লক্ষ্য করেন। এই জন্য আমি আপনাদের একটা ভিডিও দেখাবো। এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন নাকি, এইটুকু পোর্শন, যে কিভাবে সাইকেলটা কন্টিনিউ হচ্ছে? এখানে কোনো কোশ্চেন আছে নাকি, আমাকে একটু বলেন তো। এই জায়গাটাতে কি হচ্ছে, প্রসেসটা খুব সিম্পল কিন্তু। মিস, এখানে যে প্রথম স্টিম টারবাইনটা, মানে দুইটা স্টিম টারবাইন কেন ব্যবহার করা হলো, একটা ব্যবহার না করে? মানে একটা স্টিম টারবাইন ব্যবহার করে আবার রিহিট করে আবার সেকেন্ডটা ব্যবহার করার কারণটা কি? এগুলো হচ্ছে আপনার মানে প্ল্যান্টের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য, আপনি মানে যেন ওই স্টিমটাকে বারবার ইউজ করতে পারেন। স্টিমটাকে বারবার ইউজ করাটাই হচ্ছে আপনার উদ্দেশ্য, যে আপনি একবার একটা, এটা তো হচ্ছে হচ্ছে আপনার অনেক বেশি যখন প্রেসার দিচ্ছেন আপনি, এখানে স্টিমের প্রেসারটা অনেক বেশি ছিল না, অনেক বেশি প্রেসারের স্টিম দিচ্ছেন। তাহলে এটা এটা দেখে দেখেন, এটা হচ্ছে হাই প্রেসার টারবাইন। তারপর যখন আপনি এটাকে ইউজ করে ফেলেন, আপনার তো প্রেশারটা কমে গেল, তাহলে আপনি তো সাথে সাথে সেটা আবার মানে পাঠিয়ে দিলে, যদি আপনি পাঠিয়ে দেন যে হ্যাঁ তোমার প্রেশার কমে গিয়েছে, তুমি যাও, আবার কি করো, যে আবার পুরো সাইকেল আবার ঘনীভূত হওয়া হয়ে পানি হয়ে আবার এখানে আসো, তাহলে তো আপনার কি স্টিমটাকে আপনি বারবার ইউজ করতে পারলেন না, আপনার এফিসিয়েন্সি অত হলো না। আপনি যদি সেটা না করে তাকে একটুখানি আবার হিট করলে দেখছেন যে হ্যাঁ এখানে একটু প্রেশার কমেছে, ঠিক আছে আমি তো তাহলে একটা লো প্রেশার টারবাইন ইউজ করি, যে কি কম প্রেসারে মুভ করতে পারবে, কম প্রেসারে রোটেট করতে পারবে। তাহলে স্টিমটাকে আপনি আরেকবার কাজে লাগালেন, প্ল্যান্টের এফিসিয়েন্সিটা একটু বাড়লো, স্টিমটাকে একটু বেশি কাজ করালেন। তারপরে লো প্রেসার টারবাইনকে ঘোরানোর পরে হ্যাঁ ঠিক আছে এখন তুমি যাও, তারপরে আবার বেশি প্রেসারাইজ হয়ে আর হিট বেশি নিয়ে আসো। ব্যাপারটা হচ্ছে তাই, সব মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ইকোনমিক ওয়েতে কাজ করানোটাই। বুঝছেন? জি মিস, বুঝছি। এখন বলেন এখানে বয়লারে কি হয়, বয়লারের জিনিসটা এখানে কিছু কিন্তু ব্যাপার আছে, এটা আমি বলবো আপনাদের, বলেন এখন আপনারা বলেন বয়লারে কি হয়, মেইন প্রিন্সিপালটা তো বুঝছেন না বয়লারের? এখানে আসেন, এখানে কিছু ব্যাপার আছে, এটা বলার জন্য আমাকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি আমি। ম্যাম একটু নামাজের ব্রেকটা দিলে ভালো Yes, হয় miss, ম্যাম। নামাজের জন্য মিস একটু। এখনই যাবেন, যান, পরে শোনেন আমি আপনাদের কিছু একটা কথা বলি। জি ম্যাম। আচ্ছা, আমরা কি জানি বলেন তো, বয়লারটা কি করে, সে হচ্ছে হিট হিট দিয়ে কি করে, পানিটাকে স্টিমে কনভার্ট করে। এখন এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিওতে, যে বয়লারের ভিতরে কিন্তু প্রচুর প্রচুর অনেক বেশি টেম্পারেচার দিতে হয়, তাই না, অনেক বেশি হিট হয়, হিট জেনারেট করতে হয়। এখন এই যে কম্বাশন প্রসেসটা কি, সেটা একটু দেখেন, সেটা কিভাবে হয় একটু লক্ষ্য করেন। ভিডিওটা শুরু করি আমি। যে যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো একটু লক্ষ্য করেন। এখানে আপনার কি হয়, যে বার্নারের মধ্য দিয়ে কিছু একটা, এইটা লক্ষ্য করেন, এটা আমি একটু পজ দিই। এই যে কি লেখা আছে দেখেন, ফোর্সড ড্রাফট ফ্যান। এখানে একটা ফ্যান থাকে, এটাকে আমরা বলছি হচ্ছে কি ফোর্সড ড্রাফট ফ্যান। ড্রাফট ফ্যানটা কি, এখন কেউ বলতে পারেন, কেউ জানেন কি যে কি করা হয় এটা দিয়ে? আমরা কিন্তু যে স্টিমটা তৈরি করছি সেটার কিন্তু আপনার ভেলোসিটি অনেক বেশি হতে হয়, প্রেশার অনেক বেশি হতে হয়। এখন তাকে আপনি যে ধরেন অ্যাটমসফিয়ার যেটা আমাদের আশেপাশে, তার প্রেশারের চেয়ে বলেন তো, ভেতরে যে আমাদের বয়লারের ভেতরে বলেন বা টারবাইনে বলেন, সেখানে কি আমার অনেক বেশি প্রেশারের সম্পন্ন স্টিম লাগবে না? আপনার অ্যাটমসফিয়ারিক প্রেশারের চেয়ে অনেক বেশি প্রেশার জেনারেট করতে হলে আপনার এই যে এই ফ্যানটা ইউজ করতে হয়, এটাকে বলা হচ্ছে ফোর্সড ড্রাফট ফ্যান। এই ড্রাফট মানে হচ্ছে কি, যে আপনার প্রেশার ডিফারেন্সটা অ্যাটমসফিয়ারের সাথে আপনার টারবাইন বা বয়লারের ভিতরে যে প্রেশারের ডিফারেন্সটা, সেটাকেই বলা হচ্ছে ড্রাফট। আর ফোর্সড ড্রাফট ফ্যান মানে কি, ফোর্সড আছে এক ধরনের, তারপরে দেখবেন ইনডিউসড এক ধরনের ড্রাফট ফ্যান আছে। ফোর্সড ড্রাফট ফ্যান হচ্ছে কি, যে আপনার এই এই এলিমেন্টে কি করে, আপনার অ্যাটমসফিয়ারের চেয়ে আপনার বয়লারের ভিতরে প্রেশারটাকে বাড়ায়। এখানে কিছু কি করা হয়, সে এয়ারটাকে সার্কুলেট করে, অনেক বেশি প্রেশার সম্পন্ন ফোর্সে একটা এয়ারকে সার্কুলেট করে। এয়ার কেন লাগবে বলেন তো এখন আমার?
অনেক বেশি আপনার কি প্রেসার সম্পন্ন এয়ার লাগবে। কেন? কারণ হচ্ছে আপনার কম্বাশনের জন্য কি লাগে? এক জায়গায় আপনি আগুন জ্বালাবেন, আগুন জ্বালাতে হলে কি লাগে বলেন আমাকে? অক্সিজেন লাগে না? তাহলে আপনি কি করছেন এখানে? এখানে একটা এয়ার সার্কুলেট করছেন। কি এই এয়ারটা কেমন? অনেক বেশি প্রেসার সম্পন্ন। কার চেয়ে? অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে আপনার বয়লারের ভিতরে প্রেসারটা অনেক বেশি। দেখেন এখানে আপনি কি করছেন? এই ফ্যানের সাহায্যে এই যে এয়ার কিন্তু সার্কুলেট করছেন এখানে দেখেন। যাওয়ার রাস্তায় এখানে কি দেখা যাচ্ছে? পালভারাইজার দেখা যাচ্ছে। এই যে আপনার অনেক প্রেসার সম্পন্ন এয়ারটা, পালভারাইজারের কাজ কি বলেন? লাস্ট ক্লাসে বলা হয়েছিল। সে কি করে? কয়লাগুলোকে ভেঙে ছোট কয়লাগুলোকে ছোট 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 মানে কি একদম ডাস্টে পরিণত করে। ঠিক আছে, একদম ডাস্ট। আরো কিছু প্রসেসে যায় সেটা, কিন্তু আপনাকে কি করতে হবে এখানে এনশিওর করতে হবে একদম ডাস্ট বা গুঁড়ো হলো একদম কয়লাগুলো। তারা কি করলো? আপনার এই এয়ারের সাথে মিক্সচার তৈরি হলো একটা। কয়লার এই যে গুঁড়োর একটা ডাস্ট আর হচ্ছে কি আপনার এয়ারের একটা মিক্সচার তৈরি হলো। তারপরে কি হচ্ছে দেখেন, এরা যাচ্ছে কোথায়? দেখেন এখানে তাদেরকে কি করা হচ্ছে, এখানে দেখেন, এখানে তাদেরকে এই যে মিক্সচারটাকে এখানে আপনার বার্নারের মধ্য দিয়ে বয়লারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এখানে আপনার একটা ফায়ার বক্স থাকে, যেটা হচ্ছে কি আপনার আগুন ধরানোর কাজে ব্যবহার করা হয়, ইগনিশনের জন্য ব্যবহার করা হয়। আর একটা জিনিস লক্ষ্য করেন, এই যে ড্রাফট ফ্যান কি করছে? এয়ার সার্কুলেট করছে, তাই না? এয়ারের সাথে আপনার কোল মিক্সচার হয়ে বার্নারের মধ্য দিয়ে এখানে স্প্রে হচ্ছে। এখানে কি হচ্ছে দেখেন, এই যে এয়ারটার কিছু কিছু পোর্শন আবার কি হচ্ছে, এখানে এয়ার প্রিহিটার আছে একটা। এয়ার প্রিহিটার, এই যে এয়ার প্রিহিটার, এই এয়ার প্রিহিটার কি করছে? এই যে এয়ারটাকে একটু হিট করে দিচ্ছে। এই আপনারা কি দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এই এয়ারটাকে একটু হিট করে দিচ্ছে। হিট করছে কোথা থেকে দেখেন, এই যে আপনার যে কম্বাশন প্রসেসের কারণে যে ফ্লু গ্যাসটা তৈরি হচ্ছে, ওই ফ্লু গ্যাসের কিছু পোর্শন এদিক দিয়ে যাচ্ছে, যেগুলো আপনার মানে পলিউটেন্ট, সেগুলো এদিকে বাইপাস হচ্ছে। ওই ফ্লু গ্যাসের কিছু পোর্শন আপনার কি হচ্ছে, এয়ার প্রিহিটার ইউজ করে এই এয়ারটাকে কি করছে, একটু হিট করে নিচ্ছে। এগুলো কেন করছে বলেন তো? এই যে এয়ারকে হিট করছে, তারপরে ধরেন যে আবার কয়লার গুঁড়োর সাথে এয়ারকে মিক্সচার করে আবার আমরা কি করছি, অনেক বেশি প্রেসারাইজ করছি। এগুলোর উদ্দেশ্যটা কি আসলে? এগুলোর উদ্দেশ্য হচ্ছে Efficiency বলেন তো, বলেন তো কি উদ্দেশ্য? যেন আপনার কি হয়, ইজিলি কম্বাসন যাতে করা হ্যাঁ, যায়। যেন যেটা আপনি জ্বালানি তৈরি করবেন সেটা যেন অনেক ড্রাই হয়। আর একটু হিট আপ হয়ে থাকলে কি হবে, আপনার জ্বালানিটা কি খুব ইজিলি দাহ্য পদার্থে পরিণত হবে না? যে একটুখানি হিট হলো সে জ্বলে গেল অনেক বেশি, তাই না? তার জ্বালানিটা যেন আপনার কি হয়, যেন আর্দ্র বেশি না হয়। এই জন্য কি করছে, আগে হিট করে সে আর্দ্রতাগুলো মানে শেষ করে ফেলছে। তারপরে কি হচ্ছে, টেম্পারেচার বাড়ানো হচ্ছে এখানে, যেহেতু আপনার হিট করছে যে ফ্লু গ্যাসের সাহায্যে এখানে এয়ার প্রিহিটার হিট করছে। দুটো মিলে আপনার কি হচ্ছে, বার্নারের সাহায্যে এখানে একটা ফায়ার বক্স আছে, সেখানে আপনার ইগনিশন করানো হচ্ছে। এই যে এরা কি করছে দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন বাবারা সবাই? এখানে দেখতে পাচ্ছেন? জিনিসটা এরকম হয়ে গেল কেন? কতটুকু দেখতে পাচ্ছেন? কেটে যাচ্ছে নাকি? এখন ঠিক আছে এখন 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 ফুল ঠিক স্ক্রিন আছে, হয়েছে। হ্যাঁ। এই যে কি হলো দেখেন, ওই যে আগুন জ্বললো আর কি, অনেক বেশি হিটের জ্বালানিটাকে রেডি করে আগুন জ্বালানো হলো। সেখান থেকে দেখেন কি হচ্ছে, এই যে কিছু পোর্শন যেগুলো পলিউটেন্ট, যেগুলো ফ্লু গ্যাসের, যেগুলো আপনার যেগুলো এক্সস্ট, যেগুলো খারাপ, সেগুলো আপনার কি করা হচ্ছে, সেগুলো আমার আমার এয়ার প্রিহিটারে দেয়া হচ্ছে না। যেগুলো আপনার কি ফিল্টার্ড পোর্শন, সেখান থেকে আপনার এয়ার প্রিহিটারের মধ্যে যাচ্ছে দেখেন। আর এই যে বললাম না, ফ্লু গ্যাসের যে আপনার গ্যাসটা, সেটা কাজে লাগাচ্ছে হচ্ছে ইকোনোমাইজার। ইকোনোমাইজার কোথা থেকে পানি নেয় বলেন তো? পানিটা কোথা থেকে আসলো ইকোনোমাইজার? এই যে ব্লুটা কিন্তু পানি। এই পানিটা কিন্তু মনে আছে কি না, ওই যে ফিড ওয়াটার হিটারের পরে ইকোনোমাইজারে আসলো, দেখেছিলেন? যে ওখানে একটা পাম্প ছিল, পাম্পটা কি করলো, আপনার ওয়াটারের প্রেসার বাড়ালো, সেখান থেকে আপনার ফিড ওয়াটার হিটারে আসলো। ওই হিটারটা দেখেছেন না একটু? ওই যে একটু আগে যে দেখালাম, যে ওই হিটারটা আপনার ওখানে হালকা কিছু স্টিমের সাহায্যে হিট আপ করা হলো, যেন আপনার আহ, ওই যে দ্রবীভূত পদার্থগুলো যেন উম, চলে যায়, ডিজলভ হয়ে যায়। আর ওই
ওখান থেকে ওই ওয়াটারটা একটুখানি হিট হয়ে ইকোনোমাইজারে আসে, ইকোনোমাইজার হয়ে পরে বয়লারে যায়। এখন ইকোনোমাইজারও কি করছে, ও কিন্তু দেখেন এই ফ্লু গ্যাসটা ইউজ করে একটু হিট করে নিচ্ছে ওয়াটারটাকে, এই যে হিট করে নিচ্ছে, ওদিক দিয়ে পাস হচ্ছে দেখেন। এখন ওয়াটারটা যাচ্ছে অলরেডি হিট আপ, ওয়ার্ম, এটাকে বলা হচ্ছে স্টিম ড্রাম। অনেক বেশি টেম্পারেচার এখানে দেখেন। এটা দেখে এখান থেকেই ভয় লাগছে। আল্লাহ, আগুনের ভিতরে ক্যামেরা কেমনে? না, এটা তো অ্যানিমেশন করেছে বুঝছেন যারা। এই দেখেন এখানে আপনার কি হচ্ছে, স্টিম ড্রামে স্টিমটা জমা হচ্ছে দেখেন উপরে, রেড রেড কালারটা হচ্ছে স্টিম। এখন স্টিম তৈরি হয়ে গেল, এই যে এটা সুপার হিটার, যেটা স্টিমটা তৈরি হয়ে যাওয়ার পরেও যদি এটা আপনার ইনশিওর করে সুপার হিটার যে স্টিমটা একদম কি হলো, ময়েশ্চার ফ্রি হলো, সে আবার হিট করে, সুপার হিট করে, করে তারপরে সে পাঠাবে কোথায় বলেন তো, এরপরে কই যাবে বলেন, বলেন এরপরে কই যাবে স্টিমটা? যাবে হচ্ছে টারবাইনে। টারবাইনে, টারবাইনে, হ্যাঁ। টারবাইনে গেল। তাহলে বয়লারের ভিতরে দেখেছেন কিভাবে হচ্ছে, এখানে কিন্তু আপনারা বয়লারে একটা জিনিস এক্সট্রা দেখেছেন, সেটা হচ্ছে কি বলেন তো, ফোর্সড ড্রাফট ফ্যানটা। দেখেন এখন এটা বুঝতে পারেন কিনা দেখেন। ওমা, এই যে দেখেন অ্যাটমসফিয়ার থেকে যে এয়ারটা নিচ্ছে সেখানে এয়ার প্রিহিটার, এখানে কিন্তু একটা ফ্যানটা ইউজ করা হয়, যে ড্রাফট ফ্যানটা, এরপরে একটা স্লাইড আছে দেখাবো আমি। ওই ড্রাফট ফ্যানটার সাহায্যে কি করা হয়, যে অ্যাটমসফিয়ার থেকে এয়ারটা বয়লারের ভিতর সার্কুলেট করা হয়। এই জন্য অ্যাটমসফিয়ারিক প্রেশারের চেয়ে আপনার বয়লারের ভিতরে প্রেশারটা যেন বাড়ে, এটাকে বলা হয় হচ্ছে ফোর্স ড্রাফট ফ্যান। তারপরে আপনার কি করা হচ্ছে, যে ফ্লু গ্যাসটা যেটা তৈরি হলো আপনার বয়লারে, সেটা দেখেন এই যে ইকোনোমাইজারে টাচ করছে, ইকোনোমাইজারটাকে এখানে যে পানিটা সেটা কিন্তু হিট করার কাজে ইউজ করছে। মানে রিইউজ রিইউজ, সব জায়গায় রিইউজ, যেন আপনার কি ইফিসিয়েন্সি বাড়ে, এগুলোর কাজ হচ্ছে তাই। ফ্লু গ্যাসটা আবার দেখেন এয়ার প্রিহিটারে যে আপনি ওই যে অ্যাটমসফিয়ার থেকে যে এয়ারটা ধরলেন ফ্যানের সাহায্যে, সেটাকে আবার কি একটু হিট করে দিচ্ছে। গ্রেট হচ্ছে কি জানেন, এখানে আপনার জ্বালানিগুলো থাকে, আপনার এখানে জ্বালানিগুলোর উপরে থাকে একটা লোহার, দেখবেন একটা পোর্শন আছে, ওটাও দেখাবো আমি। ফার্নেস, ফার্নেসে দেখেন এখানে হিট হিট তৈরি হচ্ছে, হিট ইগনিশন হচ্ছে, সুপার হিটার দিয়ে আবার পাস হচ্ছে। বয়লারের কাজ তো আপনারা জানেন। এই ব্যাপারটা হচ্ছে আপনার বয়লারে। এখন আপনারা এই ফ্লোটা বুঝতে পারছেন কিনা, যে আপনার কি হচ্ছে, এই পিঙ্ক গুলো স্টিম আমাকে রিপ্রেজেন্ট করছে, ব্লুটা হচ্ছে আপনার ওয়াটার, আর এই রেডটা হচ্ছে আপনার ফ্লু গ্যাস। একটু আগে একটা দেখলেন না, যে ওই যে প্রথম যে ভিডিওটাতে বয়লারে যেটা আপনার মানে উম, যেটা রেসিডিউ সেটা কি করছে, সেটাকে আবার কি করতে হয় বলেন তো, আমি বলেছিলাম প্রিসিপিটেটরের মাধ্যমে পাস করতে হবে, কিন্তু এমনি এমনি পাস করতে পারবেন না। আচ্ছা এবার আসেন পরের একটা জিনিসে যাই। এখানে আপনার বলা হচ্ছে যে, আমি কিন্তু অলরেডি এগুলো বলে ফেলেছি সবগুলো ব্যাপারই মোটামুটি, যে এখানে কিন্তু যে একটা স্টিম পাওয়ার প্ল্যান্টে কিছু মেইন আর অক্সিলারি ইকুইপমেন্ট গুলো কি কি সেগুলো এখানে বর্ণনা করা আছে। আমি অলরেডি এগুলো বলে ফেলেছি, এগুলো বর্ণনাও এখানে দেখবেন দেয়া আছে। আচ্ছা, এটা কোল হ্যান্ডলিং প্ল্যান্ট, এটা আমি বলিনি মনে হয়, এটা প্রথম ক্লাসে একটু বলেছিলাম। কোল হ্যান্ডলিং প্ল্যান্টটা কি বলেন তো, প্রথমে একদম বলেছিলাম যে কয়লাটা আসলো কোলকে প্রসেস করার জন্য, মানে প্রসেস বড় করার জন্য, হ্যাঁ ডিল করার জন্য, যেন আপনি কি করতে পারেন, কয়লাটাকে আপনি পালভারাইজারের মধ্যে পাস করাতে পারেন, তাই না? ওইভাবে ওই জন্য ওকে প্রিপেয়ার করা হয়, ছাকা হয় আমি বলেছিলাম। তারপরে কি করা হয়, যে কিছু আপনার আয়রন কোনো কিছু থাকলে সেটাকে আপনার ফিল্টার করে ছেঁকে ফেলে দেওয়া হয়, যদি কোনো আয়রন মেটেরিয়াল থাকে। ইউজুয়ালি কি করে জানেন, আপনার এই যে পাওয়ার প্ল্যান্টগুলো খুবই লো মানের কোল ইউজ করে, খুবই ভালো ক্যাটাগরির কোল ইউজ করে না। তারপরে এখন দেখেন পরবর্তী টপিকটা হচ্ছে কি, আচ্ছা এখানে এই কথাটা বলা আছে দেখেন,
দ্য ফাংশন অফ আ কোল হ্যান্ডলিং প্ল্যান্ট ইজ অটোমেটিক ফিডিং অফ কোল টু দ্য বয়লার ফার্নেস। কিভাবে আপনি বয়লার ফার্নেস পর্যন্ত পৌঁছাবেন কোলটাকে। আর গ্রেট, এই যে গ্রেট বললাম না একটু আগে, এই যে গ্রেটটা কি, এই যে গ্রেটটা হচ্ছে যে আপনার আয়রন বার থাকে এখানে, এখানে আয়রন বার থাকে, যেটা কি করে আপনার যে ওই ওই আগুনটা নিচ থেকে আগুন আসে তার উপরে। আচ্ছা, পালভারাইজিং প্ল্যান্ট এটা কি বলেন তো? জানেন আপনারা অলরেডি। পালভারাইজ করার অর্থ হচ্ছে যে ডাস্টে পরিণত করা কোলকে। এখন এটা দেখেন, এটা কি দেখাচ্ছে যে কোল হ্যান্ডলিং প্ল্যান্ট ইন, এটার উচ্চারণটা একটু ঝামেলাকর। এটার উচ্চারণ হচ্ছে জানেন, এটা হচ্ছে বিউখাতুফ বলে এটাকে। হ্যাঁ, জার্মান ভাষা এটা বিউখাতুফ বলে। কোল হ্যান্ডলিং প্ল্যান্ট দেখানো হচ্ছে একটা, দেখেন এখানে পাওয়ার স্টেশন দেখানো হচ্ছে একটা। এটা এটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট। এই যে লিগনাইট ফায়ার মানে হচ্ছে এটা এক ধরনের কোল, এটা একটা কোল, এক ধরনের কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট। এই ছবিটা দেয়া হয়েছে আপনাদের। আচ্ছা, এই যে আমরা যে কয়লাটাকে গুঁড়ো করি, এই গুঁড়ো করাটাকে বলা হয় পালভারাইজ করা। এটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমাকে একটু বলতে পারবেন কেউ এটা সুবিধাটা কি? যদি আমরা গুঁড়ো করি তাহলে কি সুবিধা হবে? ম্যাম তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে। তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে। আর কি হতে পারে? যে আপনার, যেহেতু আপনি ধরেন একটা কয়লাকে যদি গুঁড়ো করেন তাহলে তার সারফেস এরিয়াটা অনেক বেড়ে যাবে, তাহলে কম্বাশনটা ইজি হবে, ইয়েস ম্যাম। তাই না? অনেকগুলো পেয়ে যাবেন, তাহলে কম্বাশনটা ইজি হবে। আর কি হবে বলেন তো? সব এখানে লেখা আছে। ম্যাম ট্রান্সপোর্টেশন মানে ইয়ের মধ্যে ওই বয়লারের মধ্যে মানে ট্রান্সপোর্ট করে অনেক ইজিলি করা যাবে। হ্যাঁ, বড় চাঙ্ক যদি থাকে তখন আর কি ট্রান্সপোর্ট করতে সমস্যা হবে। ধরেন একটা আস্ত কয়লা, ওটার জন্য যতটুকু হিট লাগবে, আপনি যদি এটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলেন তাহলে খুব তাড়াতাড়ি ইগনিশন প্রসেসটা শুরু হয়ে যাবে না? ইয়েস এটা ম্যাম। ইগনিশন প্রসেসটা খুবই দ্রুত হবে, কারণ হচ্ছে আপনার জ্বালানিটা হচ্ছে একদম মানে ডাস্ট টাইপ, খুবই দ্রুত হবে। আর কি আছে বলেন তো? ওই যে লো গ্রেডেড কোল ইউজ করা যাবে, আপনি এটাকে গুঁড়ো গুঁড়ো করে ছেঁকে ফেলছেন। তারপরে আপনার এই যদি আস্ত কয়লা ইউজ করেন তাহলে এর মধ্যে আরো কিছু দেখবেন যে মানে ম্যাটেরিয়াল থেকে যাবে, যেগুলো হচ্ছে আপনার বার্ন করা ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে কথাটা বললাম না যে বয়লার ক্যান বি স্টার্টেড ফ্রম দ্য কোল্ড কন্ডিশন ভেরি র্যাপিডলি। যদি আপনার এভাবে ডাস্ট পার্টিকেল থাকে তাহলে খুব দ্রুত ইগনিশন প্রসেসটা শুরু হবে। যদি কোল্ড থাকে তারপরেও ইগনিশন প্রসেসটা ইজি হবে নর্মাল কয়লা থাকাচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে, বলেন তো কি হবে? আপনার এডিশনাল একটা জিনিস ইউজ করতে হচ্ছে, পালভারাইজিং প্ল্যান্ট, যেটা হচ্ছে এডিশনাল, এর জন্য টাকা খরচ হচ্ছে আপনার। আর হচ্ছে কি বলেছে দেখেন, যে ছাইয়ের একটা প্রবলেম থাকে, যে মানে আপনার অ্যাশটা বেশি ছড়ায় আর কি। যেহেতু আপনি এটাকে এবারে স্প্রে করছেন বয়লারে, যে আপনার অ্যাশটা বেশি হয়, এয়ার পলিউশনটা একটু আগের চেয়ে বেশি হতে পারে। এগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে, এগুলো একবার রিডিং দিয়ে দিলেই হবে। এই যে একটু আগে কথাটা আমি যে বললাম, পরবর্তী টপিকটা দেখেন, ড্রাফট সিস্টেম। ড্রাফট সিস্টেমটা কি বলেন তো? বলে ফেলেছি অলরেডি এটা। বললাম না যে এয়ারের যে ডিফারেন্সটা, অ্যাটমসফিয়ার আর আপনার বয়লারের ভিতরের যে এয়ারের ডিফারেন্সটা, সেটাকেই বলা হচ্ছে ড্রাফট। ড্রাফটটা কখনো আপনার কি মেকানিক্যালও হতে পারে, ন্যাচারালও হতে পারে। মেকানিক্যাল কোনটা? যেটা আমরা এক্সটার্নাল কোনো অ্যারেঞ্জমেন্টের সাহায্যে করছি। এই দেখেন এখানে একটা ছবি আছে, এই যে এটা দেখেছেন, একটা ফ্যান দেখা যাচ্ছে, যে এটাকে বলছি আমরা ফোর্সড ড্রাফট ফ্যান। এই ফ্যানটা দিয়ে কি করছি বলেন তো? আমরা এয়ার সার্কুলেট করছি, অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে বেশি প্রেসার সম্পন্ন এয়ার সার্কুলেট করছি। কোথায়? বয়লারে। এই এয়ারটা আমার কি কাজে লাগছে? এয়ারটাকে আমরা আরো কিছু কাজ করছি। স্টিমের ভেলোসিটি বাড়ায় দিবে। স্টিমের ভেলোসিটি বাড়াবে। আর হচ্ছে কি আপনার যে এই এয়ারটা আবার আপনার ইগনিশনের জন্য কাজে তো লাগবেই, আপনি এটাকে আবার প্রিহিট করে নিচ্ছেন, তাই না? ইগনিশন প্রসেসটা দ্রুত হবে। আচ্ছা, এবার এই যে এইটা তীর চিহ্নগুলো দেখাচ্ছে হচ্ছে আপনার ফ্লু গ্যাসের ফ্লো ডায়াগ্রামটা, মানে ফ্লু গ্যাসটা আপনার এদিক দিয়ে ফ্লো করছে। বয়লারে তো ফ্লু গ্যাসটা তৈরি হলো, সেটা আপনার কই যাচ্ছে? ইকোনোমাইজারে যাচ্ছে। ইকোনোমাইজার কিন্তু ফ্লু গ্যাসকে একবার ইউজ করছে, দেখেছেন না? এই কথাগুলো আমি বলে ফেলেছি এতক্ষণ, কিন্তু যতগুলো বলেছি। ইকোনোমাইজার আপনার ফ্লু গ্যাসকে ইউজ করছে, কেন ইউজ করছে? পানিটাকে একটু হিট আপ করার জন্য। তারপরে এয়ার প্রি হিটারটাও ইউজ করছে, মনে আছে এটা কোনটা বলেন তো? এয়ার প্রি হিটার কোথায় ছিল? এয়ার প্রি হিটার ছিল প্রথমেই, শুরুতেই, এই দেখেন, এই যে এয়ার প্রি হিটারটা। বললাম না যে আপনার, যেটা আপনি তো একটা কি করলেন, কোল আর এয়ারের একটা মিক্সচার পাঠালেনই বয়লারে, আর এক জায়গায় কি আপনি এয়ারটাকে
প্রিহিট করে নিচ্ছেন না আগে, ওই ফ্লু গ্যাসটা সেখানে আপনার কাজে লাগাচ্ছে আবার। ফ্লু গ্যাসটাকে ইউজ করে এয়ারটাকে প্রিহিট করে নিচ্ছেন, এই যে এটাকে। তারপরে কই যাচ্ছে আপনার ফ্লু গ্যাসগুলো? আলটিমেটলি যখন আপনার পাওয়ার প্ল্যান্ট থেকে চলে যাবে তখন কিন্তু আমরা তাদেরকে এমনি এমনি বের হতে দিতে পারি না। বলেছি না, প্রিসিপিটেটরের মধ্য দিয়ে পাঠাতে হবে। এগুলো হচ্ছে কি আপনার ছাঁকনি, ওই যে সালফারকে ধরে রাখে, তারপরে আপনার কি করে, যেগুলো আপনার ডাস্ট পার্টিকেল থাকে সেগুলোকে ছেঁকে দেয়। এরপরে কি হচ্ছে দেখেন তো, এখানে আরেকটা ড্রাফট সিস্টেম দেখা যাচ্ছে না? দেখেছেন কি লেখা আছে ওর গায়ে? বলেন তো এটা কি? ইনডিউস ড্রাফট। এইটা কি বলেন তো? এই যে ফোর্স ড্রাফট একটা ফ্যান আছে, আর এখানে একটা ইনডিউস ড্রাফট, এটাও কিন্তু একটা ফ্যান। এগুলো হচ্ছে কি জানেন? ম্যাম এটা বাইরে থেকে ইনডিউসড করা ব্লোয়ার। হ্যাঁ, এটা কি হচ্ছে আপনার বাইরে থেকে ইনডিউস করা, মানে কি যে এটার কাজ হচ্ছে পুশ করা, এই যে ফোর্স ড্রাফট ফ্যানটা, আর এর কাজ হচ্ছে পুল করা। বুঝছেন ব্যাপারটা কি? এখানে আপনার বাইরের চেয়ে এর এর যে আপনার এয়ারের প্রেশারটা সেটা বেশি থাকবে, কিন্তু এখানে আপনার কি হবে, বাইরের চেয়ে এর এয়ারের প্রেশারটা কম থাকে। তখন কি হয়, সে ওই যে পুল করে এটাকে চিমনি দিয়ে পরে পাঠিয়ে দেয় ওই যে বাকি যে ফ্লু গ্যাসটাকে, যেটা আপনার মানে পলিউটেন্টটা এখানে ছেঁকে ফেললো, বাকি যে ফ্লু গ্যাসটা থাকছে সেটাকে আপনার চিমনি দিয়ে বের করে দিচ্ছে। ঠিক আছে, এই দুটো ফ্যানের কিন্তু কাজ আপনার, একটা হচ্ছে পুশ করে, সে এখানে পুশ করছে এয়ারটাকে, আর এখানে সে কি করছে, এয়ারটাকে পুল করছে, পুল করে টেনে নিয়ে তো চিমনি দিয়ে তাকে বের করে দিতে হবে, তাই না? আলটিমেটলি এটার কাজ হচ্ছে তাই। আর ড্রাফট কাকে বলে আমাকে একটু বলেন তো একজন, ডেফিনিশনে কি লেখা আছে ড্রাফট? এই যে ড্রাফট ফ্যান বলছি, ফোর্স ফ্যান, ফোর্স ড্রাফট ফ্যান বলছি, ইনডিউস ড্রাফট ফ্যান বলছি। প্রেসারের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, প্রেসারের মধ্যে ডিফারেন্স, কোন প্রেসার? অ্যাটমসফেরিক প্রেসার আর আপনার হচ্ছে সিস্টেমের প্রেসারের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, এখানে জাস্ট ফ্লু গ্যাসটা কোথা থেকে কিভাবে যাচ্ছে সেটা দেখানো হয়েছে। আচ্ছা, এখানে এখানে অলরেডি এগুলো বলা হয়েছে। বয়লার কি সেই কথাগুলো লেখা আছে, যে বয়লারে কি হয় সেটা লেখা আছে। সুপার ম্যাম হিটার। একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম যে আমরা যে মানে ম্যাম স্টিমের জন্য যে ওয়াটারটা ব্যবহার করতেছি সেটা কি ম্যাম একটা ওয়াটারই কি বারবার মানে সাইকেলের মধ্যে করতে থাকবে নাকি আমি বারবার চেঞ্জ করতে থাকবো মানে প্রত্যেকটা সাইকেল পরে? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আপনার ওয়াটার মানে কেমন অ্যাভেলেবেল আপনার এরিয়াটাতে, তার উপর। বুঝছেন? এরকম এখন আসলে কি হয়েছে বুঝছেন, যে আমাদের মানে মানে যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে তাদেরকে কিছু নিয়ম ফলো করতে বলা না ম্যাম হয়েছে। মেইনলি কোয়েশ্চেনটা ছিল যে মানে আমাদের বাইরে যে কুলারের মধ্যে যখন যে মানে আমাদের স্টিমটাকে ঠান্ডা করা হবে হুম তখন তো ম্যাম অনেক চান্সেস আছে যে আমার স্টিমটা বাইরে চলে যাবে। হুম। তো তখন তো আমার ওয়াটার আগেই যেই পরিমাণ ছিল পুরো সিস্টেমের মধ্যে সেই পরিমাণ তো থাকবে না। ওই তো জন্য আমার কি তো আপনি বাইরে রিজার্ভার ইউজ করছেন একটা, ওই যে একটা দেখেছেন না যে মেকআপ ওয়াটার ট্যাঙ্ক। আপনি ট্রাই করবেন কত মিনিমাম আপনার ওয়াটার খরচ করা যায়, এটা আপনি ট্রাই করবেন। বুঝছি ম্যাম। আপনি ট্রাই করবেন ওই ওয়াটারটাকে বারবার রিইউজ করতে, যদি কিছু এডিশনাল লাগে সেটা আমরা দিব। এখন আপনার সবগুলো প্ল্যানকে কিছু বাধ্যবাধকতা ফলো করতে হয়, বুঝছেন, যে এই পরিমাণ ওয়াটার তুমি ইউজ করতে পারবা, বেশি ইউজ করতে পারবা না। ওই জন্য Yes, আপনার ওয়াটার অ্যাভেলেবিলিটি থাকাটা সত্ত্বেও কিন্তু আপনাকে ওই পরিমাণ ওয়াটারই ইউজ করতে হবে, যেটাই আপনি এটাই সার্কুলেট করেন। বলেন আসিফ। আসিফ কিছু বলতে চাচ্ছেন? বলেন। মুস্তাক। ইয়েস মিস। মিস হচ্ছে যখন হচ্ছে লো প্রেসার টারবাইনটা আমরা ইউজ করছি তখন তো এই স্টিমটা হচ্ছে প্রেসার লো হয়ে যাচ্ছে আর টেম্পারেচারটা লো হয়ে যাচ্ছে। জি জি তখন তো এটাকে আমরা আবার ঠান্ডা করে পানি বানাচ্ছি। জি এখানে যদি আমরা পানি যদি না বানাই জি আর লো প্রেসার লো টেম্পারেচার ওইটাকে যদি আবার হিট করে হাই প্রেসার হাই টেম্পারেচার বানাই তাহলে মিস বাবা, হবে না? ওটা বললাম যে আপনি যদি স্টিমকে যদি প্রেসার বাড়াতে চান, তাহলে প্রসেসটা যেটা ফলো করতে হবে আপনার, সেটা আপনার প্ল্যান্টের জন্য মোটেও ইফিশিয়েন্ট হবে না। ওই যে বললাম যে কম্প্রেসর ইউজ করে কিন্তু স্টিমকে প্রেসারাইজ করা যায়, কিন্তু সেটা আপনার প্ল্যান্টের জন্য ইফিশিয়েন্ট মানে হবে না, সেটা আপনার ইফিসিয়েন্সি আরো কমিয়ে দিবে, অনেক অ্যারেঞ্জমেন্ট দরকার হবে, বুঝছেন, ওটার ওকে জন্য। ওকে মিস বুঝতে পারছি। ওটাই। ঠিক আর আছে একজন কি যেন বলতে চান, আসিফ আপনি বলেন। মিস আমি বললাম এটা। ও আপনি ম্যাম করেছেন সেম নাকি? কোশ্চেনই ছিল। আচ্ছা আচ্ছা, এগুলো অলরেডি বলেছি, বুঝছেন। রিহিটার বলেছি, স্টিম টারবাইন কি সেটাও বলা হয়ে গিয়েছে। এগুলো আপনারা এগুলো একবার চোখ বুলাবেন, দেখবেন আমি যেগুলো বলেছি ওই কথাগুলোই লেখা আছে। আচ্ছা, এটা বলিনি, অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান এটা কি বলেন তো? অ্যাশ তৈরি হচ্ছে কিন্তু আপনারা দেখেছেন, আপনাকে কিন্তু অ্যাশটা বারবার সরিয়ে ফেলতে হবে, তাই না? নাহলে কিন্তু আপনার কম্বাশন প্রসেসে বাধা হয়ে দাঁড়াবে অ্যাশটা। এখন এই জন্য এই প্ল্যানটা আছে, এটা একবার রিডিং পড়েন সবাই। এখানে বলা হয়েছে যে আপনার অ্যাশের কিছু পোর্শন থাকবে কোথায়, ফার্নেসের নিচে,
আর বাকিটা কোথায় থাকবে, যে সেটাকে বলা হচ্ছে যে পালভারাইজ ফুয়েলে, যেখানে আপনার গুঁড়ো হচ্ছে সেখান থেকে যে ডাস্টটা আসছে সেটা, যে আপনার একটা হচ্ছে যে কম্বাশন প্রসেসের পর আপনাকে কালেক্ট করতে হচ্ছে। একবার রিডিং পড়েন সবাই। কি বললেন আপনি? হুপার? ইয়েস ম্যাম। হুপার মানে হচ্ছে কি, ওই যে একটা একটা বাথরুমে যেটা একটা যে ফানেলের মতো দেখেছেন না, ফানেলের মতো ওটা, দাঁড়ান আপনাদের ছবি দেখাচ্ছি, যেখানে কয়লাটা, এই যে এটা এরকম একটা জিনিস থাকে, এরকম এরকম হুপার। এখানেও থাকে অনেক সময় ফানেলের মতো একটা জিনিস, ওখান দিয়ে আপনার কয়লা ঢালা হতে পারে, বা এই যে এখানে এটা হুপার, এরকম ফানেলের মতো একটা জিনিস, যেটার আপনার শেপটা ফানেলের মতো, মুখটা, বুঝছেন? ওটাকে হুপার বলা হচ্ছে। এই যে হুপারের নিচে দেখেছেন, বলেছেন না ফ্লাই অ্যাশটা সরিয়ে ফেলা হচ্ছে, মানে আপনি যে অ্যাশটা তৈরি করলেন আপনাকে এটা এনশিওর করতে হবে যেন এটা আপনার এনভায়রনমেন্টের জন্য ক্ষতি না করে। এখন এই যে ছাইটা, এগুলো তো অন্য পারপাসে ইউজ করা যায়। এই যে দেখেন ফানেল শেপ বলেছে না হুপার, ফানেল শেপ কন্টেনার একটা আর কি। অনেক জায়গায় দেখবেন হুপার ইউজ করা হচ্ছে। আচ্ছা, এটা একটু লক্ষ্য করেন তো, এখানে কোন কোন জিনিস আপনারা জানেন, কোন কোন জিনিস আপনারা জানেন না, এক দুই ধরে ধরে করেন। যে 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি আপনার কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার সবাই বুঝেছেন না এখন? এখানে একটু দেখেন তো কোন কোন জিনিস আপনারা জানেন আর জানেন না। এগুলো কিন্তু অনেক ডিসক্রাইব করা হয়ে গিয়েছে সবকিছুই। কুলিং টাওয়ার, কুলিং ওয়াটার পাম্প, পাইলন। পাইলন কোনটা দেখেন তো, এই যে এটা, এই টার্মিনেশন টাওয়ারটা, এটাকে বলা হচ্ছে পাইলন। জেনারেটর, ট্রান্সফরমার, এখানে আপনার যে আমরা রাস্তাঘাটে দেখি সেরকম টাওয়ারগুলো। দেখেন তো এখানে কিছু আননোন কিছু রয়ে গেল নাকি? আপনারা এখন আমি যেগুলো বলেছি সেগুলো একবার রিডিং দিবেন। এটা আমি দেইনি না, এই স্লাইডটা, না ম্যাম। এই স্লাইডটা দিয়ে দিব আমি একটু পরে ইনশাল্লাহ। এটা একবার রিডিং দিবেন, যেগুলো আমি বলেছি দেখবেন যে ওগুলোই লেখা আছে। দেখেন একটু আপনারা কোনো কিছু আননোন থেকে গেল নাকি। 12 নম্বরটা কি দেখেন তো, ডিএরেটর। এটা বুঝছেন কোনটা? এই যে এটা 12 নম্বরটা ডিএরেটর। ইয়েস ম্যাম। ওই যে যে পানিটা আপনার যেটা স্টিমের সাহায্যে হিট করা হচ্ছে একটু একটু, সেটা বুঝছেন, যেন গ্যাসগুলো দ্রবীভূত হয়ে যায় সেটা। এখানে আমার মনে হয় আননোন আর কিছু নেই আপনাদের। রিহিটার, চিমনি স্ট্যাক, ইনডিউসড চিমনি তো বুঝতেই পাচ্ছেন, ইনডিউসড ড্রাফট ফ্যান, প্রিসিপিটেটর, এয়ার প্রিহিটার, ইকোনমাইজার, এয়ার ইনটেক, সবই এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, এটারই হচ্ছে যে আপনার একটা পুরোটা লেআউট একসাথে দেয়া আছে। কনডেন্সার জানেন তো, কনডেন্সার কি? এগুলো কিন্তু আমি সব বলে ফেলেছি, বারবার বলছি যে এগুলো একবার রিডিং দিবেন, দেখবেন আমি কথাগুলো যেগুলো বলেছি ওগুলোই। যে কাজ কি, পরীক্ষায় আসলে আপনি কিভাবে লিখবেন, পরীক্ষায় আসবে কিভাবে কোশ্চেনটা বলেন তো? যে আপনাকে বলা হলো যে একটা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের লেআউট আঁকেন, তারপর বা ধরেন এখান থেকে ভাগ ভাগে কিছু বলা হলো যে ড্রাফট সিস্টেম সম্পর্কে কিছু বলেন, বা এই যে ফ্লু গ্যাস ফ্লো ডায়াগ্রামটা একটু আঁকেন। তারপর আপনাদের এই ছোটখাটো টপিকগুলো বললো যে পাওয়ার প্ল্যান্টের স্কেমেটিক লেআউটটা আঁকেন আর বিভিন্ন পয়েন্টগুলো বর্ণনা করেন। তখন আপনি সবগুলো পয়েন্ট একটু একটু করে বর্ণনা করলেন। এগুলো রিহিটার, তারপরে আপনার ফিড ওয়াটার হিটার, এগুলো ইউজ করার উদ্দেশ্যটা কি। এই পুরা লেআউট আঁকতে হবে ম্যাম? জি, এখানে কোশ্চেনগুলো এরকমই, বুঝছেন? ইকোনমাইজারের কাজ কি, এগুলো কিন্তু বলে ফেলেছি আমি, দেখেন ইকোনমাইজার কি করে। আচ্ছা অক্সিলিয়ারি সাপ্লাই, এটা কি? এটা একটু বলেন তো। কিছু জিনিস আছে আমার মেইন কিছু কম্পোনেন্ট, বয়লার, তারপর আপনার টারবাইন, জেনারেটর, এগুলো হচ্ছে আমার মেইন কম্পোনেন্ট।
এর ছাড়াও যে বাদ বাকিগুলো সেগুলোকে বলা হচ্ছে আপনার অক্সিলিয়ারি কম্পোনেন্ট। এর মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমার আর্জেন্ট অক্সিলিয়ারিজ বলা হচ্ছে, আর কিছু হচ্ছে সার্ভিস অক্সিলিয়ারিজ। এখন আর্জেন্ট কোনটা? যেগুলো আপনার নষ্ট হলে আপনার সরাসরি প্ল্যান্টের উপর, আউটপুটের উপর ইফেক্ট পড়বে, সেগুলো হচ্ছে আপনার আর্জেন্ট অক্সিলিয়ারিজ। যেমন কি বলতে পারবেন আমাকে? যেগুলোর কোনো একটা ক্ষতি হলে আপনার প্ল্যান্টের আউটপুট সরাসরি সমস্যা হবে, সেগুলো কি বলেন দেখি? ম্যাম কন্ডেন্সার। কন্ডেন্সার, ভেরি গুড। তারপরে ধরেন যে সুপার হিটার ওয়াটার হতে পারে, রিজার্ভার। রিজার্ভার হতে পারে। আর ধরেন যে এমন কিছু বলেন যেটাতে আপনার মানে যেটার কোনো ক্ষতি হলে যেগুলো হচ্ছে সার্ভিস অক্সিলিয়ারি, আপনার প্ল্যান্টের আউটপুট সরাসরি এফেক্টেড হবে না। এখানে লেখা আছে দেখেন, বয়লার মেকআপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যে আপনার যেই ওয়াটার ট্রিটমেন্ট করা হচ্ছে বয়লারে ওয়াটারটা সাপ্লাই দেওয়ার আগে, সেটা যদি আপনার কোনো কারণে ফেল করে তাহলে কি প্রবলেম হবে? তাহলে কিন্তু সরাসরি আউটপুট, প্ল্যান্টের আউটপুটের উপর কাজ মানে ইফেক্ট পড়বে না আপনার। হ্যাঁ, বয়লারের জিনিসপত্র আপনার কয়েকদিন মানে অনেক দিন ধরে এগুলো সহ্য করতে করতে একসময় নষ্ট হয়ে যাবে, কিন্তু প্ল্যান্টের আউটপুটের উপর সরাসরি কিন্তু ইফেক্ট পড়ছে না। ঠিক আছে? আর এখানে কি দেখানো হচ্ছে দেখেন, যে এই যে কন্টামিনেন্স কোনটাতে সবচেয়ে বেশি হয় দেখেন, যেটা কোল ফায়ার্ড স্টিম পাওয়ার প্ল্যান্ট, সেটাতে দেখেন সালফার কত, 1.2%। এটা আর দেখেন যেটা ফুয়েল, হেভি ফুয়েল, সেগুলোতে আপনার সালফারের পরিমাণটা সবচেয়ে বেশি, কন্টামিনেন্স।